জয় শ্রীকৃষ্ণ। আবার একবার তোমাদেরকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস প্রশ্ন বিচিত্রা বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের স্কুল দ্বিতীয় যে মডেল স্কুলটা রয়েছে সেই দ্বিতীয় মডেল স্কুলের সমস্ত অঙ্কের প্রশ্নগুলো আমরা সমাধান করব বিস্তারিতভাবে। যারা এর আগের স্কুল ওয়ানটা দেখোনি তারা সুন্দর করে স্কুল ওয়ানটা দেখে নেবে, তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং স্কুল টু তেও একটা দুটো তিনটে চারটা অঙ্ক কিন্তু রিপিটও আছে। আর একটা কথা বলে দিই, কিছু বড় বড় প্রশ্ন যেগুলো তোমরা জানো প্রশ্ন বিচিত্রাতে রিপিট রয়েছে বিভিন্ন স্কুলে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা জাস্ট ওইখানে দাগ নম্বর বলে যাব, তোমরা কিন্তু সেই স্কুলটা গিয়ে রিপিট আবার দেখে নেবে তোমরা। ঠিক আছে, চলো। এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, উপকৃত হও, তো অবশ্যই ক্লাসগুলোকে লাইক করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। বিস্তারিতভাবে সমস্ত জিনিসগুলো বোঝাবো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে তিনটি মৌলিক সংখ্যার গসাগু জানতে চেয়েছে। এবার আমরা মৌলিক সংখ্যা কি জানি? আমরা জানি যে সংখ্যা কেবলমাত্র এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ দেয় তাদেরকে মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কমন কি পাবো? যে কোনো মৌলিক সংখ্যা। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি 13 নিলাম, 17 নিলাম, তারপরে ধরো 41 নিয়ে নিলাম, আরো অনেক কিছু নিতে পারি। তাহলে এদের যদি আমি উৎপাদক বের করি, এখানে দেখো 1 আর 13 বেরোবে, এখানে 1 আর 17 বেরোবে, এখানে 1 আর 41 বেরোবে। কারণ আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞাই বলে যে ওরা কেবল 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে এদের যদি গসাগু বের করি, গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বের করি, তাহলে এদের মধ্যে দেখতে পাবো একটাই সাধারণ গুণনীয়ক পাবো, যেটা কিনা হচ্ছে 1। তাহলে সর্বদা মনে রাখবে, দুটো তিনটে চারটা যতগুলো মৌলিক সংখ্যা বলুক না কেন, মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কি হবে? 1 হবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী। একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তের আমরা কি জানি? এইগুলোকে জ্যা বলা হয়। এই হচ্ছে জ্যা কাকে বলে না? বৃত্তের সুন্দর করে জ্যা কাকে বলা হয়? বৃত্তের পরিধির ওপরের দুটো বিন্দুকে যোগ করলে, এই একটা বিন্দু এই একটা বিন্দুকে যোগ করলাম, এই একটা বিন্দু এই একটা বিন্দুকে যোগ করলাম, এই একটা বিন্দু এই একটা, এই গোলটাকে আমাদের কি বলে? পরিধি বলে। তাহলে ওই পরিধির ওপরের দুটো বিন্দুকে যোগ করলে তোমরা যে সরল রেখাটা পাবে সেটাকে কি বলে? কর অর্থাৎ জ্যা বলে। তাহলে এটাকেও যায়, এটাকেও যায়, এটাকেও যায়, কিন্তু পার্থক্য দেখো, এই যে জ্যা, এই যে জ্যা, এই যে যার, এই জ্যাটার মধ্যে পার্থক্য কি? এই যে জ্যাগুলো কেন্দ্র দিয়ে যায়নি, এইটাকে সেন্টার বলে, কেন্দ্র বলে এটাকে। ওগুলো কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, কিন্তু এই জ্যাটা দেখো এটা কিন্তু কেন্দ্র দিয়ে গিয়েছে। তাহলে একটা বৃত্তের মধ্যে অসংখ্য আমরা জ্যা অঙ্কন করতে পারবো। যেই জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেই জ্যায়ের একটা স্পেশাল নাম হয়, যেটাকে আমাদের কি বলে? ব্যাস বলে। এবং ওটাই হয় বৃত্তের সব থেকে বড় জ্যা। ঠিক আছে, ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এখানে জানতে চেয়েছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। আর ব্যাস আমরা কাকে বলি না? যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওর দৈর্ঘ্য সব থেকে বড় হয় এবং ওকেই আমরা কি বলবো? ব্যাস। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর, আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাস। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। x কে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করা হবে। তাহলে কি বললাম? x কে 2 দিয়ে গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটাকে 3 থেকে বিয়োগ করতে হবে। অনেকে -3 যদি লিখে দেয় ভুল হয়ে যাবে, কারণ দেখো 3 থেকে বিয়োগ, আমরা যদি বলি 7 কে 10 থেকে বাদ দাও, 10 থেকে 7 বাদ দাও, তাহলে যেটা থেকে বিয়োগ করতে বলা হয় সেটাকে আমরা প্রথমে লিখি। তাহলে 3 থেকে বিয়োগ করতে বলেছে, 3 কে আমরা প্রথমে লিখবো, এটাকে সুন্দর করে একটু সাজিয়ে লিখবো, x গুণ 2 মানে আমরা লিখবো 2x, 3 - 2x আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো গুরুজি পরবর্তী প্রশ্নে। রেসিপ্রোকালের প্রশ্ন দিয়েছে অনন্যক। অনন্যক কাকে বলে না? কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ, এককে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকেই আমাদের অনন্যক বলে। অর্থাৎ যে কোনো সংখ্যার অনন্যক বের করতে বললে কি লিখবে? 1/, সেই সংখ্যাটা। 17 অনন্যক বললে কি লিখবে? 1/17। যে কোনো ভগ্নাংশের অনন্যক বললে কি করবে? ভগ্নাংশটাকে উল্টে লিখবে। বোঝা গেছে? পূর্ণ সংখ্যার অনন্যক বললে 1/, সেটা লিখবে, ভগ্নাংশের অনন্যক বললে ভগ্নাংশটাকে উল্টে লিখবে। বলে তো লবকে হরে, হরকে লবে লিখবে। তাহলে এখানে সুন্দর করে আমাদের যে অঙ্কটা রয়েছে, আমাদের কি অঙ্ক রয়েছে দেখো, আমাদের ছিল
এক এক পূর্ণ 3/5, তাহলে এটাকে যদি অপ্রকৃত করি 5 একে 5 3 8/5। স্যার এক্ষুনি আমাদেরকে বললো যে কোনো ভগ্নাংশের অনন্যক বের করতে হলে কি করবে, ভগ্নাংশটিকে উল্টে লিখবে। তাহলে 5/8 হচ্ছে 8/5 এর অনন্যক, সহজ, ইংরেজিতে রেসিপ্রোকাল বলে। চলো 81 এর বর্গমূল 49 এর বর্গমূল করব। তাহলে চলো 81 এর বর্গমূল আমাদের কত হয়ে যাবে 9, 49 এর বর্গমূল আমাদের হয়ে যাবে 7, 9 আর 7 যোগ করলে 16। বর্গমূল মানে কি, কোন দুটো একই সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটা আসে। 9 আর 9 গুণ করলে 81 আসে, 7 আর 7 গুণ করলে 49 আসে। এইটা হচ্ছে আমাদের বর্গমূলের চিহ্ন। তাহলে 81 এর বর্গমূল 9, 49 এর বর্গমূল 7 যোগ করলে 16। চলো নেক্সট কি বলেছে, 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কি বার? দেখো এখানে লেখা রয়েছে স্কুল 1 দিনের 6। তোমরা যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 1 নম্বর স্কুলটা আমরা সমাধান করিয়ে রেখেছি, সেই 1 নম্বর স্কুলের 3 দাগের 6 দাগটা দেখে নেবে, পুরো হুবহু একই ধরনের প্রশ্ন রয়েছে, সেখানে বিস্তারিতভাবে জিনিসটা বোঝানো রয়েছে। এখানে আমি বলছি, তাহলে 2013 সাল, 2013 সালের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে কি 15ই আগস্ট, ঠিক আছে। সেই স্বাধীনতা দিবস আমাদের কি বার বলে দিয়েছে, বৃহস্পতিবার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার। আমাদেরকে জানতে চেয়েছে তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস কি বার হবে। তাহলে আমরা বের করব 2014 সালের 15ই আগস্ট কি বার হবে, শুক্রবার। কি করে আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে বোঝাচ্ছি। দেখো সর্বদা মনে রাখবে, তারিখ যদি একই থাকে, বছর 1 বছর এগোলে বারটাও একদিন এগিয়ে যায়। দেখো এটাও 15ই আগস্ট, এখানেও 15ই আগস্ট, তাহলে 2013 সালের 15ই আগস্ট যদি বৃহস্পতিবার হয়, 2014 সাল মানে 1 বছর এগিয়েছে, 2014 সালের 15ই আগস্ট কি বার হবে, একদিন এগিয়ে যাবে। তাহলে একই রকম ভাবে গুরুজি 2015 সালের 15ই আগস্ট কি বার হয়ে যাবে, আরো একদিন এগিয়ে যাবে এখান থেকে। তাহলে আমরা সুন্দর করে বলে দেব শনিবার, কিন্তু আমাদের বের করতে বলেছে 2016 সালের। তাহলে 2016 সালের 15ই আগস্ট আমাদের কি বার হয়ে যাবে, দেখো সুন্দর করে আমরা উত্তর লিখে দেব সোমবার। এই কি হলো, স্যারের কথা এক্ষুনি স্যার বললো একদিন এগোবে, এখানে 2 দিন এগিয়ে দিল। হ্যাঁ 2 দিন এগোবে, কেন না, দেখো সুন্দর করে মনে রাখবে, এই যে বলেছি এইখানে সুন্দর করে বোঝানো রয়েছে, এই প্রশ্নটা দেখে নেবে, ওখানে ডিটেলসে বলা রয়েছে, এখানেও বলছি সুন্দর করে শিখে নাও। বছর যদি একদিন এগোয়, বারটাও একদিন এগোবে যদি তারিখটা একই থাকে। তাহলে এখানেও সুন্দরভাবে শনিবারের জায়গায় রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু আমি উত্তর লিখেছি সোমবার। কেন না, তোমরা প্রত্যেকেই জানো 2016 সালটা হচ্ছে লিপ ইয়ার, অধিবর্ষ। অধিবর্ষ হওয়ার জন্য, অধিবর্ষ কাকে বলে, কোনো একটা বছর যদি 4 দিয়ে ভাগ চলে যায় সেটাকে আমরা লিপ ইয়ার অধিবর্ষ বলি। তাহলে 2016 4 দিয়ে ভাগ চলে যাবে, এটাকে আমরা অধিবর্ষ বলবো। তোমরা প্রত্যেকে জানো অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার হলে বছরটা একদিন বেড়ে যায়, ফেব্রুয়ারি মাসটা 28 দিনের জায়গায় 29 দিন হয়ে যায়। তাহলে সুন্দর করে শনিবার থেকে 15ই আগস্ট আসার জন্য আমার রবিবার হবে, স্যার তো বলেইছে, কিন্তু এখানে আরো একদিন বেড়ে যাবে। কেন না, আমরা জানি লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসটা আরো একদিন বেড়ে যায়, 28 দিনের জায়গায় 29 দিন হয়ে যায়। যেহেতু ওইখানে একদিন বেড়ে যাচ্ছে, তাই বার, তাহলে একটা বারকে ঢুকিয়ে দিচ্ছে ওর মধ্যে, তাহলে এখানেও একদিন বেড়ে যাবে। সুন্দর করে মনে রাখবো। তাহলে সাধারণ বছর হলে একদিন করে এগোবে, যদি লিপ ইয়ার থাকে তাহলে ওই তারিখটাকে 2 দিন এগিয়ে দেবো, ঠিক আছে। তাই এখানে শনিবার থেকে 2 দিন বেড়ে আমাদের কি বার হলো, সোমবার হয়ে গেল, কারণ 2016 সালটা লিপ ইয়ার। এখানে দেখবে এই স্কুলটাতে বিস্তারিত ভাবে বলা রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হলে, সমকোণী ত্রিভুজের একটা কোণ 45 ডিগ্রি হলে আমাদেরকে কি বলে, অপর 35 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান। আচ্ছা সমকোণী ত্রিভুজ কাকে বলে না, আমরা প্রত্যেকে জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে একটা কোণ 35 ডিগ্রি, আবার বলেই দিয়েছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা তো শিখেছি সমকোণী ত্রিভুজ কাকে বলি না, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। তার মানে আমি পরিষ্কার ভাবে বলবো যে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, না হলে আমরা সমকোণী বলতে পারবো না। তাহলে একটা 35 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি হয়ে গেল। আর একটা বের করব, কিভাবে বের করব না, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ আমরা জানি, একটা 35 আর একটা 90, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে
5 আর হচ্ছে 9 3 12 125 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে যদি 125 হয় তাহলে বাকিটা আমাদের কত হয়ে যাবে না 180 থেকে 125 আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে এখানে পাবে 5 আর ওখানে পাবে 80, 55 ডিগ্রির সঠিক উত্তর হয়ে যাবে। 5 5 10 0 35। তাহলে মোট তিনটা কোণ কি কি পেলাম? একটা তো 35 ডিগ্রি বলাই ছিল, যেহেতু সমকোণ বলা রয়েছে একটা কোণ 90 ডিগ্রি হবে, আর একটা কোণকে আমরা বের করলাম কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে এই অঙ্কের অপর দুটি কোণ বের করতে বলেছিল, 90 আর 55 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? খুব সুন্দরভাবে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 24, 6, 108, 27 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করো। সমানুপাত কি জানো তোমরা? না চারটা পদের মধ্যে, চারটা অনুপাতের মধ্যে প্রথম এবং চতুর্থর গুণফল যদি দ্বিতীয় এবং তৃতীয়র গুণফলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো ওই সংখ্যাগুলি অনুপাতের মধ্যে রয়েছে। যেহেতু এদেরকে পরপর করে সাজানো রয়েছে তাহলে দেখবো 24 এর সঙ্গে 27 গুণ করলে কত আসে, 6 এর সঙ্গে 108 গুণ করলে কত আসে, সুন্দর করে আমরা দেখবো। চলো এখানে যদি আমরা 24 এর সঙ্গে যদি আমরা 27 গুণ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? 24 আর 27 গুণ দিলে আমাদের হবে 648। একই রকম ভাবে 6 আর 108 কে যদি আমরা গুণ দিই, 6 আর 108 কে যদি আমরা গুণ দিই তাহলে কত হয়ে যাবে? দেখো 648। দুটোই গুণফল দেখো সমান এসছে, দুটোই গুণফল দেখো সমান এসছে। তাহলে এই যে প্রথম এবং চতুর্থর গুণফল যদি দ্বিতীয় এবং তৃতীয়র গুণফলের সমান হয়, দেখো যেটা এখানে সমান হয়েছে, তখনই আমরা বলবো এই চারজন সমানুপাতে আছে। ওটাই যাচাই করতে বলেছে যে সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করো। তাহলে তুমি দেখবে প্রথম আর শেষের গুণফল দ্বিতীয় আর তৃতীয়ের গুণফল সমান কিনা, তাহলে দেখবে সমান, তাহলে সমানুপাতে আছে। তাহলে তুমি তারপরে এইরকম করে লিখে দেবে 24 অনুপাত 6, এরপরে এইরকম সমানুপাত চিহ্নটা দেবে 108 অনুপাত 27, এইরকম করে লিখে দেবে। এই হলো আমাদের অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, চলো পরবর্তীতে চলে আসছি। আজ তোমাদের ক্লাসে 7 জন ছাত্র অনুপস্থিত বলে তো আসেনি। ক্লাসে মোট ছাত্র 35 জন। আজ মোট শতকরা কতজন ছাত্র স্কুলে এসেছে? তাহলে কতজন স্কুলে এসেছে বের করে নাও। প্রথমে কতজন স্কুলে এসেছে বের করে নেব। না মোট আমাদের হচ্ছে 35 জন, সেই 35 জনের মধ্যে দেখো 7 জন আসেনি, তাহলে এসেছে কত? না গুরুজি এসেছে 28 জন। এসেছে কতজন? 28 জন। আমাদেরকে জানতে চেয়েছে এই যতজন এসেছে তার শতকরাটা বের করতে বলেছে। বৃষ্টি এলো নাকি? এক্ষুনি তো রোদ হচ্ছিল, বৃষ্টি চলে এলো। চলো তাহলে 28 জন এসছে, শতকরা কত? তাহলে তোমরা কি জানো শতকরা কি করে বের করতে হয়? না মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 35 জন। এই 35 জনের মধ্যে কতজন এসেছে? 28 জন এসেছে। শতকরা করতে বলেছে 100 দিয়ে গুণ করব। হয়েছে? তাহলে 35 জনের মধ্যে 28 জন এসছে, তাহলে শতকরা কতজন এসছে? 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা তুমি যদি কাটো 7 5 35, 7 4 28, 5 কাটলে 5 20 100, 20 4 80% সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে শতকরা কতজন স্কুলে এসছে? 80%, 80% ছেলে মেয়ে স্কুলে এসছে। সুন্দর করে নিচে ভাষা দিয়ে লিখে দেবে। চলো পরবর্তী প্রশ্ন। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজ, এই যে একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাদেরকে বলে? না যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে সমবাহু ত্রিভুজ বলে। প্রতিসম রেখা বা প্রতিসম অক্ষ কাদেরকে বলে? এই যে দেখো প্রতিসম রেখা। প্রতিসম রেখা কাদেরকে বলে? না প্রতিসম অক্ষ বা রেখা একটা হচ্ছে রেখা, যে কোনো একটা চিত্রকে, যে কোনো একটা আকৃতিকে আমি ভাঁজ করব, এমন ভাবে ভাঁজ করবো যা তার দুই দিকেই সমান থাকবে, তখন সেই অক্ষটাকে বলা হয়, সেই ভাঁজটাকে বলা হয় প্রতিসম রেখা। ধরো আমি এইখান থেকে সুন্দর করে আমি যদি মাঝ বরাবর এইরকম করে রেখা টেনে দিই, তাহলে দেখো এর বাম দিকটাও যেমন আছে ডান দিকটাও তেমন আছে, তখনই একে বলা হয় প্রতিসাম্য, এই রেখাটাকে বলা হয় প্রতিসম রেখা। ঠিক আছে, এই যে দেখো প্রতিসম রেখা। তাহলে কি এই একরকম করে ভাঁজ করা যাবে? না, আরো দুটো ভাবে ভাঁজ করা যাবে। এটা তো সমবাহু ত্রিভুজ, 3টা বাহুর দৈর্ঘ্য সমান। কেউ বলবে আমি এই রকম বরাবর ভাঁজ করব। হ্যাঁ, তুমি যদি এই রকম বরাবর ভাঁজ করো তাহলে দেখো এই রেখার ওই দিকটাও যায়, এই দিকটাও যায়। হয়েছে? কেউ বলবেন আমি আরো একভাবে ভাঁজ করতে পারি, এইখান থেকে সুন্দর করে এই রকম করে আমি ভাঁজ করতে পারি।
তাহলে এই হচ্ছে আমাদের কতগুলো প্রতিসম রেখা পাবো, 3টা। অর্থাৎ কত ভাবে তুমি ভাঁজ করতে পারলে দুই দিকই সমান পাবে। তাহলে আমরা এরকম 3 রকম ভাবে ভাঁজ করতে পারি। এইরকম ভাঁজ করতে পারি, পেজটাকে এইরকম ভাঁজ করতে পারি, আবার পেজটাকে এইরকমও ভাঁজ করতে পারি। 3 রকমই ভাঁজ করলে দুই দিকে করে সমান পাবোই। তাহলে কটা প্রতিসম রেখা পেলাম? 3টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 3টি সঠিক উত্তর হয়ে যাবে। চিত্র সহ দেখাতে বলেছে, এই হচ্ছে চিত্র। প্রয়োজনে তুমি এগুলোর নাম দিয়ে দিতে পারো, ABCD করে দিয়ে দাও, ABCD করে দিয়ে দাও। এখানে দিয়ে দেবে A, এখানে দিয়ে দেবে B, C, D, E, F, এইরকম নাম দিয়ে দেবে। দিলে দেখবে সুন্দর করে নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তীতে, চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ আঁকো। তাহলে চাঁদার সাহায্যে কোণ আঁকার পদ্ধতিটা শিখে নাও সুন্দর করে। কি করবে? সুন্দর করে এইরকম একটা সরল রেখা অঙ্কন করে দেবে। ঠিক আছে, এইরকম প্রথমে কি করবে? একটা এইরকম প্রথমে কি করবে? এইরকম একটা প্রথমে সরল রেখা অঙ্কন করে দেবে। ঠিক আছে, খাতায় সরল রেখা অঙ্কন করে দেওয়ার পরে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটাতে কি বসাবে? চাঁদা বসাবে। চাঁদা বসানোর টেকনিকটা কিভাবে দেখো, তোমারও এইরকম করে তোমার পেন জ্যামিতি বক্সের মধ্যে একটা চাঁদা আছে, সেই চাঁদাটাকে বসাতে হয়। কেমন করে বসাতে হয়? এই যে সোজা করে যে সরল রেখাটা আছে, এই সরল রেখার সঙ্গে এই সরল রেখাটাকে ম্যাচ করাবো। এই মাঝে একটা বিন্দু আছে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে ম্যাচ করাবো। তাহলে এইখানে এই আমাদের হয়ে গেল। ঠিক আছে, ওকে একটু ঘোরাতে হবে তবেই মিলবে। যাই হোক, মোটামুটি পাবে। তাহলে কি করবে? তোমার হাতে যে চাঁদাটা রয়েছে, সেই চাঁদাটাকে কি করবে? এই সরল রেখার সঙ্গে এই যে সরল রেখাটা তুমি দেখতে পাচ্ছ, এইটাকে মেলাবে এবং এই বিন্দুর সঙ্গে এইখানে মাঝখানে একটা বিন্দু পাবে, সেটাকে মেলাতে হবে। এবারে আমরা কত ডিগ্রি কোণ নেব না? প্রশ্নে বলেছে 63 ডিগ্রি। সুন্দর করে এখান থেকে দেখো 63 ডিগ্রি কোথায় আছে, সুন্দর করে এখানে 63 ডিগ্রি আমাদের কোথায় রয়েছে? এই যে হলো 60, তারপরে আমরা ক ঘর যাব? 3 ঘর যাব। এই আমাদের 63 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা কোণটা পেলাম, এই কোণটা আমাদের কত হয়ে গেল? 63 ডিগ্রি। তাহলে প্রথমে একটা সরল রেখা অঙ্কন করে দেব, চাঁদাটাকে বসাবো, নিচের সরল রেখার সঙ্গে মেলাবো কোণের বিন্দুটাকে দিয়ে, সেখান থেকে দেখবো 63 কত পর্যন্ত যাচ্ছে, 60 করে 3 ঘর। সেই সোজা একটা বিন্দু দিয়ে এরকম করে রেখা অঙ্কন করে দেব, দিলে তুমি পেয়ে যাবে 63 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে। জাস্ট জানতে চেয়েছে। চলো, বিয়োগ করতে বলেছে 11 বছর 8 মাস 18 দিন। তাহলে প্রথমে এখানে লিখলাম বছর, এরপরে আমাদের রয়েছে মাস, এরপরে আমাদের রয়েছে দিন। কত কত রয়েছে দেখো, প্রথমে রয়েছে 11 বছর 8 মাস 18 দিন। সেখান থেকে আমরা বিয়োগ করব 8 বছর 8 মাস 27 দিনকে বিয়োগ করব। তোমরা প্রত্যেকেই বিয়োগ সম্পর্কে অবগত, আমি আবার জিনিসগুলো শেখাচ্ছি। দেখো, দিনে কত থেকে কত বাদ দিতে হবে? 18 থেকে 27 বাদ দিতে হবে। কিন্তু আমরা তো 28 থেকে 27 বাদ দিতে পারবো না। ওদের মধ্যে যখন যুদ্ধ করাবো, লড়াই লাগাবো, 28 সুন্দর করে হেরে যাবে। তখন 28 কি বলবে যে 27-এর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, আমি তো ছোট, আমি যুদ্ধ করতে পারবো না। ও তখন কি করবে? ওর বড় ভাই, ওর দিনের বড় ভাইকে, দিনের বড় ভাই মাসের কাছে সাহায্যের জন্য যাবে, যে আমি ওর সঙ্গে লড়াই করতে চাইছি, কিন্তু ও তো আমার থেকে বড় হয়ে যাচ্ছে, আমি ওর কাছে লড়াই করতে পারছি না, তুমি আমাকে হেল্প করো। তো দিন কি করবে? মাস কি করবে? ও যেহেতু ছোট ভাই, ওকে হেল্প করবে। ঠিক আছে, ওকে কেমন করে হেল্প করবে? যে এর কাছে তো মাস আছে 8 মাস, ও কি করবে? যা, তুই আমার কাছ থেকে 1 মাস নিয়ে যা। তাহলে 1 মাস নিয়ে গেলে এখানে আর কত মাস থাকবে? 7 মাস থাকবে। ও ওকে কত দিল? 1 মাস দিল। 1 মাস মানে কি? ও তো মাস বোঝে না, ও যা কিছু বোঝে ও দিন বোঝে। ও দাদার কাছ থেকে 1 মাস নিয়ে এলো, ও কি করলো? সেটাকে দিনে পরিণত করে দিল। তাহলে 1 মাস মানে কত নিয়ে এসছে? 30 দিন নিয়ে এসছে। তাহলে ওর কাছে তো আগে থেকে 28 দিন 18 দিন ছিল, আবার দাদার কাছ থেকে 1 মাস অর্থাৎ 30 দিন নিয়ে এসছে। এবার দেখো, ও বড় হয়ে গেছে, ও কত হয়ে গেছে? 48 হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে সর্বদা উপরের টাকে বড় করতে হবে। যদি বড় থাকে তাহলে বিয়োগ করে দেবো, যদি বড় না থাকে তার বাম দিকের থেকে ধার নিয়ে ওকে বড় করতে হবে। এবারে সুন্দর করে তুমি 48 থেকে 27 বাদ দাও, এখানে আমাদের কত হয়ে যাবে? 21 দিন হয়েছে। এখানে কত? এখন রয়েছে 7 মাস। তাহলে ছোট ভাই যখন বিপদে পড়ছিল, ও সুন্দর করে সাহায্য করে দিয়েছে, এখন নিজে বিপদে পড়ে গেছে, কারণ ও কি করেছে? এর থেকে ছোট হয়ে গেছে। ও আবার কি করবে? ওর যে বড় ভাই তার কাছে আসবে, বছর ওকে কি করবে? 1 বছর ধার দেবে। বছর ওকে কি করবে? 1 বছর ধার দেবে। তাহলে এখন এখানে কত থাকবে? 10 বছর থাকবে। এখান থেকে কত নিল? 1 বছর। 1 বছর মানে কত নিয়ে যাবে? 1 বছর মানে 12 মাস নিয়ে যাবে।
তাহলে সুন্দর করে আমরা কি করব, এর সঙ্গে 12 যোগ করে দেব। তাহলে 12 আর 7 যোগ করলে কত হয় 19। এবারে 19 থেকে 8 বাদ দাও, 19 থেকে 8 বাদ দিলে আমাদের কত হয়ে যায় 11 মাস হয়েছে। এখন এখানে কত পড়ে আছে 10 বছর, 10 থেকে 8 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে 2 বছর। এই আমাদের উত্তর হয়ে যাবে। সুন্দর করে দেখে নাও, 2 বছর 11 মাস 21 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো চলে আসবো পরবর্তী প্রশ্নে চলে আসবো। সুন্দর করে ধার নেবে বাম দিকের সঙ্গে। দিন ছোট থাকলে মাস থেকে 30 ধার নেবে, মাস ছোট থাকলে বছর থেকে 12 ধার নেবে। পরবর্তী প্রশ্নে 35 মিটার মাইনাস 35 মিটার নিচে নামার বিপরীত রাশি। তাহলে যখনই যে কোনো সংখ্যার বিপরীত রাশি বের করতে বলবে কি করবে, চিহ্নটাকে শুধু পাল্টে দেবে, ওখানে যা আছে ওটাই রাখবে, কোনো কথার কোনো পরিবর্তন ঘটাবে না। যখনই বিপরীত রাশি বের করতে বলবে শুধু চিহ্নটাকে পাল্টে দেবে। তাহলে মাইনাস 35 মিটার নিচে নামার অর্থ কি, 35 মিটার নিচে নামা। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে কি চিহ্ন নিয়েছি, প্লাস চিহ্ন নিয়েছি। ঠিক আছে, 35 মিটার নিচে নামা। মনে থাকবে আশা করি। যখনই আমাদের বিপরীত রাশি বের করতে বলবে যা লেখা আছে ওটাই রাখবো, শুধু এখানে মাইনাস থাকলে প্লাস লিখবো, প্লাস থাকলে মাইনাস লিখবো। অনেকে বলবে স্যার আপনি প্লাস লিখলেন কই, কোন সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে ওটা প্লাস চিহ্নই। পরবর্তীতে চলে আসো, ভালো প্রশ্ন, পরীক্ষাতে পাওয়ার চান্স খুব বেশি, হাই। 3টি ধনাত্মক সংখ্যাটা দেখতে পাচ্ছ তো পুরো স্ক্রিনটা, কোনো কিছু কেটে যায়নি তো? হ্যাঁ দেখতে পাচ্ছ, সংখ্যা কোনো কিছু কেটে যায়নি। আচ্ছা ডান দিকটা একটু কালো কালো লাগছে এবং স্ক্রিনটা একটু ডান দিকটা একটু ধেপে গেছে, উঠে গেছে। আচ্ছা হোক, যাই হোক, যা হয়েছে হয়েছে। ডান দিকটা একটু কেটে গেছে, যাই হোক। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম আর দ্বিতীয়টির গুণফল দেওয়া রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয়টির গুণফল দেওয়া রয়েছে, প্রথম এবং তৃতীয়টির গুণফল জানতে চেয়েছে। দেখো সুন্দর করে কি কি দেয়া রয়েছে আমি এখানে লিখছি। কি বলা রয়েছে, 3টি সংখ্যা, সেই 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা আর যদি দ্বিতীয় সংখ্যাকে যদি গুণ করা যায় সেই গুণফল আমাদের কত আসবে 24। আরো বলেছে তুমি যদি দ্বিতীয় এবং তৃতীয়টাকে গুণ করো, তুমি যদি দ্বিতীয় এবং যদি তৃতীয়কে গুণ করো তাহলে সেই গুণফল তুমি কত পেয়ে যাবে 48 48 পেয়ে যাবে। প্রথম এবং তৃতীয়কে যদি গুণ করো, প্রথম এবং তৃতীয়কে যদি তুমি গুণ করো তাহলে গুণফল তুমি কত পেয়ে যাবে 32 পেয়ে যাবে। আমাদেরকে 3টি সংখ্যা কি কি বের করতে বলেছে, সুন্দরভাবে কি পদ্ধতিতে করছি সুন্দর করে দেখো। আমি কিভাবে লিখছি দেখো। প্রথম, তুমি চাইলে এগুলোকে XYZ ও লিখতে পারো, আমি বলবো দরকার নেই XYZ লেখার। প্রথম, দ্বিতীয় আর দ্বিতীয় তৃতীয়। প্রথম তৃতীয়। ভালো করে কি লিখলাম একটু দেখে নাও। কি করলাম, আমার এখানে প্রথম আর দ্বিতীয় ছিল, প্রথম আর দ্বিতীয়র গুণফল দেওয়া ছিল, আমি এখানে লিখেছি প্রথম আর দ্বিতীয়। ওদের সঙ্গে আবার কি করেছি, দ্বিতীয় তৃতীয়র গুণফলটাকে গুণ করেছি। এই হচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয়, তার সঙ্গে আমি দ্বিতীয় আর তৃতীয়কে আবার গুণ করেছি, নিচে একে রেখেছি। এবারে এখানে যা যা করেছি একই রকম ভাবে মানগুলো বসাবো। কি কি করেছি দেখো, প্রথম আর দ্বিতীয়র গুণফল কত ছিল 24, তার সঙ্গে কত গুণ করেছি দ্বিতীয় আর তৃতীয়র গুণফল, দ্বিতীয় আর তৃতীয়র গুণফল কত বলেছিল 48। আশা করি বোঝা যাচ্ছে। নিচে আমরা কি লিখেছি, প্রথম আর তৃতীয়র গুণফল লিখেছি, প্রথম আর তৃতীয়র গুণফলটা কত ছিল 32। হয়ে গেছে। বাম দিকে আমরা যেভাবে লিখেছি ডান দিকেও আমরা সেই জিনিসগুলোকে করলাম। এবার একটু সমাধান করো। দেখো নিচে প্রথম আছে উপরেও প্রথম আছে, কেটে যাবে। নিচে তৃতীয় আছে উপরেও তৃতীয় আছে, কেটে যাবে। আমাদের জানি নিচের সঙ্গে উপর কাটাকুটি হয়, এদিকটাও কাটাকাটি করো। 24 আর 32 কাটো, 8 4 32, 8 3 24, 4 কাটলে 12 4 48, 4 কাটলে আমাদের কত হয়ে যায় 12 4 48। তাহলে দেখো এখানে কি কি পড়ে আছে, দেখো এখানে কে পড়ে আছে, দেখো দ্বিতীয় পড়ে আছে। তাহলে দ্বিতীয় আর দ্বিতীয় গুণ করলে আমাদের কি হয়ে যায় দ্বিতীয়র বর্গ। তোমাদের অসুবিধা মনে হলে প্রথম দ্বিতীয় তৃতীয়কে XYZ ধরে নিতে পারবে। তাহলে যে কোনো দুটো একই সংখ্যা গুণ করলে তার মাথায় বর্গ হয়। তোমরা প্রত্যেকেই জানো 5 আর 5 গুণ করলে আমরা এটাকে কি লিখি বলো তো, 5-এর বর্গ লিখি। একই রকম ভাবে ওখানে দ্বিতীয় আর দ্বিতীয় গুণ করলে তাকে আমরা কি লিখবো, দ্বিতীয়র বর্গ লিখবো। এই দিকে 12 আর 3 গুণ করলে কত আসে 36 আসে।
ঠিক আছে, বা তোমরা এইভাবেও সুন্দর করে জিনিসগুলোকে লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে দ্বিতীয় গুণ দ্বিতীয় আছে ওই রকমই যা আছে লিখে ফেলো, দ্বিতীয় গুণ দ্বিতীয় এরকম করে লিখে ফেলো। ডান দিকটাতে আমার কত আসবে, 12 আর 3 গুণ করলে 36 আসবে। তাহলে দেখো আমাদের বাম দিকে দুটো একই সংখ্যা আছে, তার মানে আমার ডান দিকেও একই দুটো সংখ্যা আনতে হবে। তার জন্য আমি কি লিখছি দেখো, তার জন্য আমি কি লিখছি, দ্বিতীয় গুণ দ্বিতীয়। তাহলে আমরা 36 কে এমন ভাগে ভাঙবো যেন দুটো একই সংখ্যা আছে, কারণ বাম দিকে যেহেতু দুটোই একই দ্বিতীয়, তাই আমি 36 কে আমি ভাঙতে পারি 6 গুণ 6 ভাঙতে পারি। তাহলে এখানেও দেখো দ্বিতীয় গুণ দ্বিতীয়, এখানেও দেখো 6 গুণ 6, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে দ্বিতীয়র মান আমরা কত পেয়ে যাব, দ্বিতীয় সমান আমরা কত পেয়ে যাব 6। দেখো এখানে দ্বিতীয় গুণ দ্বিতীয় আছে, এখানে কত আছে 6 গুণ 6 আছে, তাহলে এখানেও দুটো সংখ্যার গুণফল, এখানেও দুটো সংখ্যার গুণফল। তাহলে যদি তুলনা করে দিই তাহলে আমরা বলে দেবো দ্বিতীয় সমান কত বলে দিতে পারি, 6 বলে দিতে পারি। দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেছি, প্রথম আর তৃতীয়কে বের করব। তাহলে এবারে নিচে নিচে করবে, আমি এখানে ডান বাম দিকে দেখাচ্ছি। প্রথম কত হয়ে যাবে দেখো, প্রশ্নে বলেছিল প্রথম আর দ্বিতীয় গুণ করলে 24 আসে, প্রথম আর দ্বিতীয় গুণ করলে 24 আসে, সেই দ্বিতীয়টা 6 পেলাম। এবারে 6 এর সঙ্গে কত গুণ করলে 24 আসে, 6 এর সঙ্গে কত গুণ করলে 24 পাবে, না তোমরা বলে দেবে 6 এর সঙ্গে 4 গুণ করলে 24 পাবো। তাহলে প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে 4। একই রকম ভাবে তৃতীয়টা বের করে নাও, তৃতীয়টা দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে 48 আসে, দ্বিতীয়টা কত বেরিয়েছে 6, 6 এর সঙ্গে কত গুণ করলে 48 আসবে, 6 এর সঙ্গে কত গুণ করলে 48 আসবে, তোমরা সুন্দর করে 48 কে 6 দিয়ে ভাগ করে দাও, 8 পেয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটা হবে 4, দ্বিতীয় সংখ্যাটা হবে 6, তৃতীয় সংখ্যাটা হবে 8। এইগুলো আমি প্রথম দ্বিতীয় দিয়ে লিখেছি, তোমরা XYZ ও লিখতে পারো, ঠিক আছে। এবং তোমরা XYZ লিখবে, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় লাগলে এগুলো একটু সময় চলে যাবে, দ্বিতীয় শব্দটা লিখতে তৃতীয় শব্দটা লিখতে সময় লাগে, কিন্তু XYZ লিখতে আমাদের সময় লাগে না। তাই প্রথম লিখে দেবে, ধরি প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাটি সমান X, Y, Z। যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় লিখেছি XYZ লিখবে, সুন্দর করে চলে আসবে। চলো পরবর্তী দ্বিতীয় দেখে, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেয়া রয়েছে, কত দেয়া রয়েছে, 26,250 দেয়া রয়েছে। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, প্রত্যেক বছর 4% হারে জনসংখ্যা বাড়ছে, তাহলে পরের বছরের জনসংখ্যা কত হবে, আমি কি লিখলাম দেখো 104/100। কেন, জনসংখ্যা বাড়বে বলেছে, কত বাড়বে গো, 4% বাড়বে। তোমরা কি জানো, তোমরা দুটো ভাবে করতে পারো, যে এর 4% বের করবে, করার পরে এর সঙ্গে যোগ করতে পারো, না হলে আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড প্রসেস যেভাবে শিখিয়েছি যে একদম 104%, যত বাড়াবে বলবে তার সঙ্গে 100 যোগ করে দেবে, যদি কমাবে বলে 100 থেকে তত মাইনাস করে দেবে। এখানে যেহেতু 4% বাড়বে বলেছে তাই আমি 104 লিখেছি। এবার এটাকে কাটাকাটি করে উত্তর হয়ে যাবে, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাবে, 2 এ কাটলে 2 5 এ 10, এখানে হয়ে যাবে 2 5 এ 10 আর 2 2 এ 4, 5 আর এটা কাটলে কত হয়ে যাবে, 5 5 এ 25, 1 নামলো 12, 5 2 এ 10, 2 নামলো 25, 5 5 এ 25। তাহলে আমরা কত গুণ করব, 525 এবং 52 কে গুণ করব। 525 আর 52 গুণ করলে কত আসে, 525 আর 52 গুণ করলে আমাদের কত আসবে, 27,300 আসবে। হয়েছে, তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে প্রথম বছর, যে পরের বছরের জনসংখ্যা কত হবে, তাহলে এটা আমরা সুন্দর করে পেয়ে যাব পরের বছরের জনসংখ্যা। ঠিক আছে, পরের বছরের জনসংখ্যা, ঠিক আছে। এবারে আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে আরো 1 বছর পরের জনসংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এই 27,300 এটা হচ্ছে পরের বছরের জনসংখ্যা, আবার 4% বেড়ে যাবে, তাহলে আবার 104/100 ছিল। এই যে বলেছে প্রতি বছর 4% করে বাড়বে, তাহলে এই বছর 4% বেড়ে 27,300 হয়েছে, তাহলে আবার 4% বাড়িয়ে দেবো, যেহেতু 2 বছর পরের জনসংখ্যা জানতে চেয়েছে, তাহলে আবার 4% বাড়িয়ে দেবো। তাহলে এটাকে কাটাকাটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দেবো, তাহলে এটাকে গুণ করলে আমাদের হয়ে যাবে 7273 গুণ আমাদের 104, এটা গুণ করলে হয়ে যাবে 28,392 জন। ঠিক আছে, 28,392 জন সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম পরের বছরের জনসংখ্যা, এটা হচ্ছে 2 বছর পর জনসংখ্যা, 2 বছর পর জনসংখ্যা। হয়েছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে।
দেখো কি বলেছে, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা রাখা আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো ভাগ করা যাবে? আচ্ছা, তোমার কাছে 357টা জামা আছে, আমি বললাম তুমি 400টা পরিবারকে দাও, তুমি দিতে পারবে? পারবে না। তাহলে ওই জামাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তাহলে আমার কাছে যে জিনিসটা আছে আমি তার থেকে বেশি জনকে তো দিতে পারবো না। তাহলে আমি 357টা জামা আছে, ওর থেকে কম জনকে দিতে পারবো। তাহলে কম কখন বেরোয়? আমরা জানি গসাগু করলে কম বেরোবে। তাহলে এই সংখ্যাগুলোর আমরা কি করব, 1071টা ধুতি, 595টা শাড়ি এবং 357টি জামা ভাগ করতে হবে। কতজনের মধ্যে ভাগ করতে পারবো? এদের গসাগু করে নেব। গসাগু কত দিয়ে যাবে? ভাগ পদ্ধতিতে করো। এইরকম করতে গেলে সময় লেগে যাবে, বুঝতে পারবে না। ভাগ পদ্ধতিতে করছি। 595কে 171 দিয়ে ভাগ, 171কে 595 দিয়ে ভাগ। দুয়ে কি যাবে? যাবে না। একে দাও, একে দিলে 595, 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে তোমার রয়েছে 6, 16 থেকে 9 বাদ দিলে 7, এখানে 9 রয়েছে, 9 থেকে 5 বাদ দিলে 476। এরপরে কি করব, 595 কে ভাগ করব। ভাগ পদ্ধতি তোমরা গসাগু জানো, যে যেটা ভাগশেষ আছে সেটাকে দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হয়। আবার এখানে কত যাবে? 476। কত ভাগশেষ আসবে? 15 থেকে 6 বাদ দিলে 9, এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, 119। একে দিয়ে আবার কত করতে হবে? যতক্ষণ না ভাগ যাচ্ছে ভাগ করবে। তাহলে এটা কতই চলে যাবে? 4-এ চলে যাবে। 19 4-এ 76, সুন্দর করে ভাগ চলে গেছে। তাহলে যেটা দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে, কত দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে? 119 দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে। এই 119ই আমাদের কি হয়ে যাবে? গসাগু হয়ে যাবে। এখন অঙ্ক কমপ্লিট হয়নি। কেন হয়নি? কারণ আমাকে 1071, 595 আর 357 গসাগু বের করতে বলেছিল। আমি এই দুটো সংখ্যার গসাগু করেছি। এবারে এই দুটো সংখ্যার গসাগু যেটা বেরোবে, কত বেরোলো? 119 বেরোলো। ওটাকে দিয়ে আবার কি করতে হবে? যে সংখ্যাটা পড়ে আছে তাকে ভাগ করতে হবে, 357। দেখো এটা সুন্দর করে 3-এ চলে যাবে। তাহলে কত দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলবো? এই যে শেষের যে গসাগুটা আসবে এটাই হবে মূল গসাগু। এর গসাগু ওই গসাগু মিলে গেছে, কিন্তু এমন অনেক অঙ্ক আসবে যে এখানে যত দিয়ে ভাগ করেছো যেটা আসছে এখানে ভাগ করলে অন্য উত্তর আসবে, তাহলে সেটাই হবে 3 জনের গসাগু। ঠিক আছে, এখানে দুটোই একই, 119 দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলে গেছে। তাহলে 119 হচ্ছে গসাগু। অর্থাৎ কতগুলো পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো? 119টি পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো জিনিসগুলোকে। এখনো বাকি আছে কি না, প্রত্যেক পরিবার কতগুলো করে জিনিস পাবে। তাহলে ধুতি আছে কতগুলো? এখানে আমি ডান দিকে লিখছি, ধুতি আছে কতগুলো? ধুতি আছে 1071টা। তাহলে কতগুলো পরিবারকে দেব? 119টা পরিবারকে দেব। তাহলে 1071টা ধুতি যদি 119টা পরিবারকে দিই, প্রত্যেকে কটা করে পেয়ে যাবে বলো তো? 9টা করে পেয়ে যাবে। ধুতির পরে শাড়িতে চলে আসো। শাড়ি কতগুলো আছে? শাড়ি আছে 595টা। তাহলে এই 595টা শাড়ি যদি 119টা পরিবারকে দিই, প্রত্যেকে কটা করে পাবে? 5টা করে শাড়ি পাবে। আর আমাদের রয়েছে কি? জামা রয়েছে। জামা কতগুলো রয়েছে? না গুরুজি জামা আছে 357টি। তাহলে 357টা জামা যদি 119টা পরিবারকে দেব বলি, প্রত্যেকে কটা করে পাবে? 3টে করে। তাহলে প্রত্যেক পরিবার 9টা করে ধুতি, 5টা করে শাড়ি আর 3টা করে জামা পাবে। এই হচ্ছে সুন্দর করে প্রথমে ভাগ পদ্ধতিতে পরিবারের সংখ্যা বের করবে 119টা, প্রত্যেকটা পরিবার কতগুলো করে জিনিস পাবে ভাগ করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট, পরবর্তী। এখনো অনেকগুলো অঙ্ক রয়েছে। আচ্ছা, এই যে 4-এর দাগের অঙ্কটা রয়েছে এটা আমি করাচ্ছি না, তোমরা সুন্দর করে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 1 নম্বর স্কুল, প্রথম স্কুলটা যে সমাধান করিয়েছি, সেই প্রথম স্কুলের 3-এর দাগের 5-এর অঙ্কটা দেখবে হুবহু একই আছে। তাহলে সুন্দর করে সেই স্কুলটা সুন্দর করে দেখে ফেলবে, দেখলেই তুমি এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরে যাবে। এই অঙ্কটা করাচ্ছি না। চলো পরবর্তীতে চলে আসো। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত দেওয়া রয়েছে 4:3। মোট বইয়ের সংখ্যা 133। তাহলে প্রত্যেকটি বইয়ের সংখ্যা কত হবে? ঠিক আছে, প্রথমে তাহলে বইয়ের সংখ্যাগুলো বের করি। এই ধরনের যে অঙ্কগুলো তুমি অনেক ভাবে বের করতে পারবে, সহজ ভাবে বের করতে পারবে, একটু বড় করে বের করতে পারবে। আমি এখানে কিভাবে বের করছি দেখো। ধরি পড়ার বই, এগুলো আনুপাতিক ভাগাত দিয়েও করা যেতে পারে, এক্স দিয়েও করা যেতে পারে, বিভিন্ন কিছু ভাবে করা যেতে পারে। ধরি পড়ার বইয়ের সংখ্যা,
ধরি পড়ার বইয়ের সংখ্যা। পড়ার বইয়ের সংখ্যা কতগুলো আছে? 4 আছে, তাহলে এটাকে 4x ধরবে। আর কি রয়েছে? গল্পের বই আছে। সুন্দর করে জিনিসটা বোঝো, কিভাবে বোঝাচ্ছি। গল্পের বইয়ের সংখ্যা কত বলেছে? 3 আছে, তার মানে 3x ধরবে। অর্থাৎ পড়ার বই আছে 4x টা, গল্পের বই আছে 3x টা। আচ্ছা, পড়ার বই আর গল্পের বই মিলে কতগুলো আছে? প্রশ্নে বলেছে পড়ার বই আর গল্পের বই মিলে 133টা। এই লাইনটা সুন্দর করে বুঝে নাও। তাহলে পড়ার বই যতগুলো আছে, গল্পের বই যতগুলো আছে, ওইগুলোকে যোগ করলে আমি মোট বইয়ের সংখ্যা পেয়ে যাবো। প্রশ্নে বলা রয়েছে মোট বইয়ের সংখ্যা 133। তাহলে এই 4x আর 3x যোগ করলে 133। এবারে যোগটা দেখো, এখানে 4টা x, এখানে 3টা x, যোগ করলে কটা x হয়ে যাবে? 7টা x। সেই 7x সমান আমাদের কত হয়ে যায়? 133। তাহলে x এর মান আমাদের কি করে বেরোবে? 133 কে 7 দিয়ে ভাগ করব। 133 কে সুন্দর করে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 19 আমাদের অ্যান্সার চলে আসবে। 7 একে 7, 6 নাম হলো 63, 7 9 63। x এর মান আমাদের কত হলো? 19 পেলাম। এবারে বইগুলো বের করে নাও। দেখো পড়ার বইয়ের সংখ্যা তাহলে কত হবে? এরকম নিচে নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে পড়ার বইয়ের সংখ্যা কত ছিল? 4x, অর্থাৎ 4 এর সঙ্গে x কে গুণ করবে। x এর মান কত এসছে? 19। তাহলে 19 4 এ 76। গল্পের বই কতগুলো এসছে? 3x, 3 এর সঙ্গে 19 গুণ করলে 57টা। ঠিক আছে, এই দেখো 76 আর 57 যোগ করলে 133 আছে। তাহলে বোঝা গেল কিভাবে করলাম। এখানে 4x, এখানে 3x, যোগ করে 133, x এর মান 19 পেয়ে যাবে। অর্থাৎ এরপরে নিচে লিখবে অতএব গল্পের বইয়ের সংখ্যা 76টি, আর পড়ার বইয়ের সংখ্যা 76টি, গল্পের বইয়ের সংখ্যা 57টি। এটা গেল একের প্রথম উত্তর। আরো একটা উত্তর রয়েছে, যদি 10টি গল্পের বই আরো কেনা হয়, তাহলে গল্পের বই কতগুলো ছিল? 57টা ছিল। আরো 10টা গল্পের বই কেনা হয়েছে, তাহলে গল্পের বই কত হয়ে গেল? গল্পের বই আমাদের কত হয়ে যাবে? 57 আর 10 যোগ করলে আমাদের হয়ে যাবে 67। 57 আর যোগ করলে 67। এবারে বলেছে যদি গল্পের বই 10টা কেনা হয়, তাহলে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত কত? দেখো পড়ার বই যতগুলো ছিল সেই একই আছে, পড়ার বইয়ের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। কার পরিবর্তন ঘটেছে? গল্পের বইয়ের পরিবর্তন ঘটেছে। গল্পের বইটা এখন কত হয়ে গেছে? 67 হয়ে গেছে। তাহলে এখন পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত কত? পড়ার বই সেই 76টাই আছে, গল্পের বই এখন 67টা হয়ে গেছে। 76 আর 67 অনুপাত করব। অনুপাত মানে কি? কাটাকুটি। যেহেতু 67 সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যা, তাই এটা কোনো দিয়ে কাটাকুটি যাবে না, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 76 অনুপাত 67। এই দুটো অঙ্ক সুন্দর করে দেখে নাও। দুটো অঙ্ক দেখো, এই দিকে টোটাল সংখ্যাটা আমাদের বের করবে। টোটাল সংখ্যাটা আমাদের 76 আর 67 বেরিয়ে যাবে, আর ডান দিকেরটা তোমরা বের করবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসছে। আচ্ছা, এই যে স্কুলটা, এটাও করাবো না। স্কুল বলছে এই যে প্রশ্নটা, একদম স্কুল 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম স্কুলটা সমাধান করেছি, সেই স্কুল 1-এ 3-এর দাগের 7-এর অঙ্কটা পুরো একই অঙ্ক, সেখানে বিস্তারিত ভাবে বোঝানো রয়েছে। সুন্দর করে সেই ক্লাসটা দেখে নেবে, কিংবা এই ক্লাসের শেষেই সুন্দর করে আমি সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো, উপরে আই বাটনে পেয়ে যাবে। সুন্দর করে সেখানে ক্লিক করলেও তুমি ক্লাসটা পেয়ে যেতে পারবে। তাহলে এই আমাদের হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করব। তাহলে কত বাঁশ ছিল? 15.77 মিটার। সেখান থেকে 2.25 বাদ দেব। তাহলে বাদ দিলে আমাদের কত হচ্ছে? 7 থেকে 5 বাদ দিলে 2, 7 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 5, এদিকে 15 থেকে 12 বাদ দিলে 3। তাহলে এত মিটার এখনো কি পড়ে আছে। ঠিক আছে, এত অংশ বাদ দিয়ে বাকি অংশ, তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে বাকি অংশ। এই বাকি অংশকে সে কি করেছে? 4 ভাগে ভাগ করেছে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দাও। 13.52 কে 4 দিয়ে ভাগ দাও। 4 দিয়ে ভাগ দিলে কত হবে আমাদের? 4 3 12। এক নামলো, দশমিক বাধা দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে উঠে দাও, আর বাধা দেওয়ার কেউ নেই। তাহলে 4 3 12, 3 নামলো 32, 4 8 32। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? দেখো 3.38 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওটাই জানতে চেয়েছে। প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমে এটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, বাকি কত থাকলো? 13.52 মিটার। ওইটাকে 4 ভাগ করব, করলে কত পেয়ে যাব? 3.38 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। সরল করতে বলেছে, সরল করতে বলেছে। সুন্দর দশমিক দেখো,
এইটা দেখো 15 রয়েছে, মাইনাস রয়েছে, প্লাস রয়েছে, প্লাস রয়েছে। এই জায়গাটা খেয়াল করো কি লিখছি, +9 এর বিপরীত সংখ্যা। তাহলে +9 এর বিপরীত সংখ্যা কত হয়? -9। তোমাদেরকে কিছুক্ষণ আগেই একটা অঙ্ক করালাম, যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা বের করতে বললে শুধু চিহ্নটাকে পাল্টে দেবে, দিয়ে এবারে সমাধান করো। প্রত্যেকটার এবারে কি দরজা খোলো, গেট খুলবো। তাহলে এখানে গেট খুললে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়, প্লাস আর মাইনাস মিলে মাইনাস হয়। তোমাদেরকে শেখানো রয়েছে দুটো মাইনাস গুণ করলে প্লাস আসবে, দুটো প্লাস গুণ করলে প্লাস আসবে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস আসবে। তাহলে এখানে যখন বন্ধনী ওঠাবো এর আগে দুটো চিহ্ন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে একটা চিহ্ন বসাতে হবে। তাই কি করব, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে। এবারে সমাধান করো। 15 থেকে 14 বাদ দিলে কত হয়? 11। 11 থেকে 9 বাদ দেবো, আমরা উত্তর পেয়ে যাবো 2। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে চলে আস। পরবর্তী কি বলেছে দেখো, যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। সংযোগ নিয়ম কি বলে জানো তো বাবু, যে a প্লাস বি এর সঙ্গে আমি সি যোগ করব, যা আসবে a বিসি এর সঙ্গে যোগ করলেও তাই হবে। এটাই হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কি বলে, যে প্রথমে এ আর বি কে যোগ করো, যা যোগফল পেলে তার সঙ্গে সি কে যোগ করো। যোগ করলে তুমি যে যোগফলটা হবে সেটা কার সঙ্গে সমান হবে, যে তুমি প্রথমে বি আর সি কে যোগ করে সেই যোগফলের সঙ্গে এ যোগ করলে সেটা সমান হবে। এটাকে কি করতে বলেছে, যাচাই করতে বলেছে। এবারে তুমি সুন্দর করে এই জায়গাটাকে যাচাই করো। এইরকম একটা রেখা টেনে নাও, বাম দিকে a প্লাস বি প্লাস সি বের করো, ডান দিকে a প্লাস বি প্লাস সি বের করো, দেখো দুটো সমান আছে কিনা। তাহলে আমি প্রথমে কি করব, +5 এটার সঙ্গে -3 কে যোগ করব। প্রথমে +5 এর সঙ্গে -3, প্রথমে a আর b কে যোগ করব, এই দুটোকে যোগ করব। তাহলে +5 আর -3 সমাধান করলে কত হয়ে যায়, প্লাস আর মাইনাসে মাইনাস আসে, +5 আর -2 কত হবে, +2। কেন না, দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়, যেটা বড় তার আগে চিহ্ন বসে। এবার কি করব, এর সঙ্গে c কে যোগ করব। এবারে কি করব, এবারে আমরা কি করব, এই যে যোগফলটা এসেছে +2, তার সঙ্গে বাকিটাকে যোগ করব, মানে আবার +2 কে যোগ করব। তাহলে এটাকে সমাধান করো, +2 এখানে আসবে +2। তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল, +4। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথম দুজনকে যোগ করেছি, যোগ করে যেটা পেয়েছি তার সঙ্গে 3 নম্বরটাকে যোগ করে আমি +4 পেলাম। এবারে উল্টো কাজ করব। এবারে কি করব, শেষের দুটোকে আগে যোগ করব, শেষের দুটোকে -3 এর সঙ্গে +2 কে যোগ করব। তাহলে যোগ করলে আমাদের কত হয়ে যায়, আমাদের যোগ হয়ে যায় -1। বোঝা গেছে, যেখানে প্লাসে প্লাসে প্লাস হলো, দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করব। 3 থেকে 2 বাদ দিলে এক চিহ্ন কি বসাবো, যে সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা বসাবো। এই যেটা পেলাম তার সঙ্গে আমি a কে যোগ করব। এবারে কি করব, এর সঙ্গে a কে যোগ করব। এবার এর সঙ্গে কি করব, প্রথমটাকে যোগ করব, +5 যোগ -1। তাহলে এখানে থাকবে +5, ওদিকে থাকবে প্লাস মাইনাসে মাইনাস হয়, দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা আলাদা, মানে সংখ্যাগুলোকে বিয়োগ করব, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসে যাবে। তাহলে দেখো দুটোই কি একই আসেনি, দুটোই কি একই আসেনি। অর্থাৎ এখান থেকে আমরা বলে দেব যোগের সংযোগ নিয়ম যাচাই হলো। বাম দিকে এটা লিখবে, ডান দিকে ওটা লিখবে, চাইলে উপরে এই নিয়মটা লিখে দেবে। এই যে যেটা লিখলাম সুন্দর করে আমাদের যাচাই হয়ে গেল, যে প্রথমের দুজন যোগ করে তার সঙ্গে যদি তৃতীয়টা যোগ করি যা আসবে, শেষের দুজনকে যোগ করে যদি প্রথমটার সাথে যোগ করা হয় সেই একই উত্তর আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে। বিপরীত সংখ্যার সূত্র কি বলে, যে আমাদেরকে যদি a প্লাস বি এর যোগফল বের করতে বলে তাহলে ওটাকে কি লিখতে হয়, a মাইনাস প্লাস বি লিখতে হয়। আচ্ছা বিয়োগ, আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। বিপরীত সংখ্যার বিয়োগ কাকে বলে, যে দুজনকে যদি বিয়োগ করা হয় তাহলে কি প্রথমটাকে ঠিক রেখে যোগ চিহ্ন দিয়ে এটাকে এই রকম করে লিখতে হয়।
ঠিক আছে, এটাই হচ্ছে বিপরীত সংখ্যার বিয়োগের সূত্র, যে দুজনকে বিয়োগ করতে বলেছিল, কিন্তু কি করব, যে এটাকে যেমন আছে রাখবো, মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন দিয়ে ওই সংখ্যাটার বিপরীত সংখ্যা লিখে দেবো। তাহলে এখানে সেম একই কাজ করো। তাহলে কি বলেছে, -25, সেখান থেকে আমাদেরকে কত বাদ দিতে বলেছে, +13 বাদ দিতে বলেছে। নিয়ম কি শেখালাম, প্রথমটাকে ঠিক রাখবে, বিয়োগের জায়গায় যোগ চিহ্ন দেবে এবং পরেরটার চিহ্ন পাল্টে দেবে, পরেরটার চিহ্ন পাল্টে দেবে। বোঝা গেছে? এরই নাম হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র, এরই নাম হচ্ছে বিপরীত সংখ্যার সূত্র। এবার সমাধান করো। এখানে হলো -25, প্লাস আর মাইনাস মিলে কত হবে গো, মাইনাস হবে। -25 আর -13 আমাদের কত হয়ে যাবে, -48। বোঝা গেছে? তাহলে বিয়োগের জায়গায় যোগ চিহ্ন দেব এবং পরের সংখ্যাটার চিহ্ন পাল্টে দেব, দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। -48 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে দেখো, ঠিক আছে। 25, 5, 3, আচ্ছা 48 কি করে হবে, 2 1, ও আচ্ছা 2 1 38, সরি 2 1 3 38 আমাদের হবে। চলো নেক্সটে চলে আসো। পরবর্তীতে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে। সংখ্যা রেখার এই একটা সংখ্যা রেখা, কিভাবে শিখে নাও সংখ্যা রেখার সাহায্যে যোগ কিভাবে করতে হয়। একটা সুন্দর করে সোজা সরল রেখা টেনে দেবে, টেনে দেওয়ার পরে মাঝখানে তুমি কি দেবে, শূন্য দেবে। মাঝখানে তুমি কাকে লিখবে, মাঝখানে তুমি শূন্যকে লিখবে এবং ডান দিকে নির্দিষ্ট ঘর অন্তর অন্তর এইরকম করে রেখা অঙ্কন করে দেবে। ডান দিকে তুমি নির্দিষ্ট ঘর অন্তর অন্তর এইরকম রেখা অঙ্কন করে দেবে। একই রকম ভাবে বাম দিকেও করবে, স্কেল দিয়ে করবে সমস্ত কিছু। চলো এবারে এখানে তুমি তীর চিহ্ন দাও, এখানে তুমি তীর চিহ্ন দাও। এখানে কত লিখবে, শূন্য লিখবে, কারণ আমরা জানি শূন্যের কোনো ধনাত্মক ঋণাত্মক হয় না। তাহলে মাঝখানে তুমি শূন্য লিখলে। ডান দিকে কি লিখবে, -1, সরি ভুল লেখা হয়ে গেল। এগুলোতে লিখবো +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10। বোঝা গেছে? বাম দিকে আমরা কি লিখবো, মাইনাস লিখবো। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। এবারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার বন্ধ হয়ে যাচ্ছে কেন? চলো, অনেকের মনে হতে পারে যে স্যার এগুলো আমি কত পর্যন্ত লিখবো, 7, 8, 9, 10, 15 কত পর্যন্ত লিখবো। সেটা তোমাকে একটু প্রশ্নের উপর আইডিয়া লাগিয়ে করতে হবে, ঠিক আছে। তবে আমি বলবো বাম দিকে 10, ডান দিকে 10 পর্যন্ত টেনে নিলেই মোটামুটি হয়ে যাবে। এখানে যদি বেশি বড় সংখ্যা থাকে তখন তোমাকে একটু বড় পর্যন্ত টানতে হবে। চলো কিভাবে, +6 যখনই প্লাস বলবে তুমি ডান দিকে যাবে, মাইনাস বললে বাম দিকে আসবে। যেমন ভাবে শেখাচ্ছি, প্রথমে +6, তাহলে 6 কোথায়, এই যে এইটা হচ্ছে +6, এরকম বাড়িয়ে দেবে। আমি যেভাবে শেখাচ্ছি 0 থেকে শুরু করে এই +6 পর্যন্ত যাবে। তাহলে এটা তুমি কত গেলে, এটা তুমি গেলে +6 হয়েছে। এখান থেকে এবারে তারপরে কত বলেছে, -11। কি বললাম, মাইনাস হলে বাম দিকে আসতে হয়। কোথা থেকে বাম দিকে আসবো, এইখান থেকে বাম দিকে আসবো, এইখান থেকে বাম দিকে আসবো। কত ঘর বাম দিকে আসবো, 11 ঘর। তাহলে সুন্দর করে আসো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর। তাহলে এই জায়গা পর্যন্ত আসবো। এটাকে এইরকম বড় করে দাও। কোথা থেকে আসবো, কোথা থেকে আসবো, সুন্দর করে এখান থেকে এই জায়গা পর্যন্ত আসবো। এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের -11। বোঝা গেল? তাহলে প্রথমে কি করলাম, শূন্য থেকে সর্বদা শুরু করবে, শূন্য থেকে যত যেতে বলবে। +6 বলেছে +6 যাব, যদি মাইনাসের দিকে বলতো -6 আসতাম। প্রথমে শূন্য থেকে যেখানে যাব, তারপরে সেখান থেকে পরবর্তী ঘরটা যাব, সেখান থেকে -11, মাইনাস বলেছে বাম দিকে, তাহলে ওখান থেকে 11 ঘর বাম দিকে এলাম, পৌঁছলাম কততে, -15তে পৌঁছালাম। ঠিক আছে, পৌঁছালাম কততে, -15তে পৌঁছালাম। সুন্দর করে তাহলে আমাদের উত্তর কত করে দেব, উত্তর কত করে দেব, এইরকম করে লিখবে, +6 -11 সমান চিহ্ন দিয়ে তুমি কত লিখে দেবে, কততে পৌঁছালো গো, -5এ পৌঁছালো। এইরকম করে জাস্ট লিখে দেবে, তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে +6 গেলে, সেখান থেকে -11 পৌঁছলে কত, -5, ব্যাস এই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, চাইলে তুমি এইরকম এখানে তীর চিহ্ন দিয়ে দিতে পারো, যেখানে তুমি 0 থেকে 6 গিয়েছিলে, তারপর এখান থেকে এখান পর্যন্ত এসছে, এইরকমও তুমি তীর চিহ্ন দিয়ে দিতে পারো, আরো দেখতে সুন্দর লাগবে জিনিসগুলোকে। চলো যোগ করতে বলেছে, কত কত যোগ করবো, -14, -12,
যোগ করতে বলেছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। এবারে বন্ধনীগুলো ওঠাও, এখানে -14, প্লাস আর মাইনাস মিলে মাইনাস, প্লাস আর প্লাস মিলে প্লাস। এবারে দেখো এই দুটোকে প্রথমে সমাধান করো, দুজনের সামনে মাইনাস চিহ্ন আছে, চিহ্ন একই থাকলে কি করতে হয়, চিহ্ন একই থাকলে সংখ্যাগুলোকে যোগ করতে হয় এবং ওইখানে যেই চিহ্নটা আছে সেটা বসাতে হয়। এবারে দেখো দুজনের আগের চিহ্ন আলাদা, চিহ্ন আলাদা হলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয় এবং এইখানে যেই চিহ্ন, যে সংখ্যাটা বড় তার আগের চিহ্ন বসে যাবে। তাহলে দুটো সংখ্যার চিহ্ন একই থাকলে ওই চিহ্নটা বসবে, কিন্তু দুটো সংখ্যার চিহ্ন যদি আলাদা হয় তাহলে যেই সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা আমাদের বসে যাবে। ঠিক আছে, পাঁচের দাগ কি বলেছে দেখো, প্রথমে আমাদের বলা রয়েছে প্রতিসম চিত্র বলতে কি বোঝো, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটি। এর আগেই আমরা করেছি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কোনটি, কয়টি বের করেছি, সেখানে বলার ছিল প্রতিসম চিত্র কি বুঝিয়েছিলাম। এখানে সংজ্ঞাটা জানতে চেয়েছে যে প্রতিসম চিত্র বলতে কি বোঝো। তাহলে সংজ্ঞা আমরা কি লিখবো, সুন্দর করে শোনো, যে সমস্ত চিত্রকে একটি রেখা বরাবর ভাঁজ করলে, একটি সরল রেখা বরাবর ভাঁজ করলে উভয় দিকে একই প্রতিবিম্ব গঠিত হয়, একই প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাদেরকে আমরা প্রতিসম চিত্র বলবো। তাহলে কি বললাম না, বললাম যে সমস্ত চিত্রের, তাহলে এই হচ্ছে একটা চিত্র অঙ্কন করলাম, এই চিত্রটাকে কি করব, ভাঁজ করব, এমন ভাবে ভাঁজ করব যে উভয় দিকেই সমান দেখতে হবে। এই দিকে যদি ভাঁজ করে দিই তাহলে বাম দিক, ধরো আমার হচ্ছে এই ফেস, আমি যদি এই বরাবর, যদি আমি একটা বরাবর যদি এইরকম ভাঁজ করে দিই, তাহলে যদি আমি রেখা অঙ্কন করে দিই তাহলে তার ডান দিকটাও যেমন দেখতে হবে বাম দিকটাও তেমন দেখতে হবে। এই যে রেখাটাকে, এটাকেই আমরা কি বলবো, প্রতিসম রেখা, এবং এই পুরো চিত্রটাকে আমরা কি বলবো, প্রতিসম চিত্র। তাহলে সংজ্ঞা কি বলবো, যে সমস্ত চিত্রকে একটি রেখা বরাবর ভাঁজ করলে উভয় পাশেই একই প্রতিবিম্ব গঠিত হয় সেই সমস্ত চিত্রকে আমাদের কি বলে, প্রতিসম চিত্র। সংজ্ঞা বোঝা গেছে। এখানে জানতে চেয়েছে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দুটি। যে আয়তক্ষেত্রকে এমন কয় ভাবে ভাঁজ করলে উভয় দিকে একই জিনিস চলে আসবে, না দেখো আমি যদি এই বরাবর ভাঁজ করি বাম দিক ডান দিক সমান আসবে, আমি যদি এই বরাবর ভাঁজ, যদিও এই রেখাটা আরেকটু উপর দিকে ওঠার কথা ছিল, এই বরাবর যদি ভাঁজ করি তাহলে উপর দিক নিচের দিক সমান আসবে। আর তুমি এমন কোনো ভাবে ভাঁজ করতে পারবে না যেখানে দুদিকে ভাঁজের দুই দিকে সমান আসবে। তাহলে এই রকম তুমি দুটো রেখা পাবে, তাহলে প্রতিসম রেখা, এই রেখাগুলোকে আমাদের কি বলে, প্রতিসম রেখা। তাহলে দুই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বিশেষ করে বলে দিই, এই জ্যামিতির যে প্রশ্নগুলো এগুলো রিপিট হবে। ধরো এখানে বলা দিয়েছে 5 সেমি 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তটির ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র। এটা হচ্ছে 2 এর স্কুল, দেখা যাবে 3 এর স্কুল 4 এর স্কুল বা আগামী স্কুলগুলোতে একই প্রশ্ন, এখানে 5.5 এর জায়গায় 6 সেমি বলে দিল, 7 সেমি বলে দিল, বাকি প্রশ্ন একই থাকলো। আমি কিন্তু সেই অঙ্কগুলো করাবো না, কারণ এই যে অঙ্কটা বোঝালো আমি তখন সেই অঙ্কে বলে দেবো যে অমুক স্কুলের এই অঙ্কটা দেখে নেবে। তাহলে জিনিসটা একই, শুধু সংখ্যাটা আলাদা। কি করবে, 5.5 সেমি ব্যাসার্ধ বলেছে, তুমি কি করবে, এইরকম একটা খাতার উপরে দাগ নম্বর দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে এখানে যত বলবে তুমি তত অঙ্কন করে নেবে। আনুমানিক একটা আমি কত করে নিলাম, 5.5 সেন্টিমিটার করে নিলাম, দিয়ে তুমি এইরকম করে নাম দিয়ে দেবে এবি, হয়ে গেল। এবারে কি করবে, তুমি তোমার পেন্সিল কম্পাসটাকে নেবে, আমি একটা হচ্ছে জুগাড়ওয়ালা পেন্সিল কম্পাস নিয়েছি, এই হচ্ছে পেন্সিল কম্পাস। সুন্দর করে পেন্সিল কম্পাসটা নিয়ে সুন্দর করে তুমি কি করবে, তোমার এই পেন্সিল কম্পাসটাকে নিয়ে এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নেবে। আমি এইরকম করে একটা আনুমানিক নিয়ে নিলাম, এখানে সুন্দর করে তুমি কি করবে, পেন্সিল কম্পাসের এই বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত মাপ নেবে। তাহলে এখানে 5.5 বললে 5.5 নেবে, 7 বললে 7 নেবে, 3 বললে 3 নেবে। হ্যাঁ, আর একটা কথা, এখানে ব্যাসার্ধ, ভালো করে এই লাইনটা খেয়াল করবে, যেখানে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে। মুখস্থ করে যদি পড়াশোনা হয় তুমি এটাই বলেছে এটাই করে দেবে, ভালো করে দেখতে হবে ব্যাস না ব্যাসার্ধ। ব্যাস যদি থাকে তার অর্ধেক করতে হবে, কারণ আমাদের বৃত্ত কিন্তু সর্বদা ব্যাসার্ধ দিয়ে গঠন করা হয়। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ বলেছে, ঠিক আছে। এবারে তুমি কি করবে, এই যে মাপটা নিলে সুন্দর করে একটা বিন্দু নেবে, বিন্দুতে এইরকম পেন্সিল কম্পাসটা বসাবে, বসালে বসিয়ে কি করবে, সুন্দর করে এইরকম করে গোল করবে। যাই হোক, একটু হয়তো হলে যেতে পারে, আমি একদম অ্যাকুরেট করার চেষ্টা করছি, একটু আদ্রু এদিক ওদিক হয়ে যেতে পারে।
চলো যাই হোক, তাহলে এই আমাদের একটা বৃত্ত হয়ে গেল। তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে করবে সুন্দর হবে, স্ক্রিনের উপর একে রাখাটা একটু মুশকিল, তো তাই মোটামুটি একটু বেঁকে গেছে। এই আমাদের একটা বৃত্ত গঠন হয়ে গেল, যেই বৃত্তের ব্যাসার্ধ আমাদের কত বলেছে 5.5। এবারে এর ব্যাসার্ধ কেন্দ্রগুলোকে নির্ণয় করতে হবে। তাহলে সুন্দর করে কি নেবে তুমি, এইরকম করে তোমার স্কেল নেবে, স্কেল বলছি হ্যাঁ স্কেল নেবে এবং পেন্সিল নেবে, একটা একটা করে নাম দেবে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো। পরিধির ওপরের দুটো বিন্দুকে যোগ করলে আমরা যে সরলরেখা পাবো সেটাকে আমরা কি বলবো, জ্যা। আর একটা কি বলেছে, ব্যাস বলেছে। ব্যাস কোনটা হয়ে যাবে, এই পুরো এটা আমাদের কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, এইটা হলো। চলো এবারে এগুলোর নাম দেবে, কেমন করে নাম দেবে আমি যেভাবে বলেছি। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ, এটা হচ্ছে, আচ্ছা ওখানে অন্য কিছু দিয়ে দাও, ওখানে যেহেতু উপরে এ বি লিখেছি এখানে অন্য কিছু দিয়ে দাও। ঠিক আছে, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই, এইরকম করে তুমি নাম দিয়ে দাও। ঠিক আছে, দেওয়ার পরে প্রথমে কি আছে, ব্যাস। ব্যাস কোনটা, ই থেকে বি পর্যন্ত। ব্যাস কোনটা, ই থেকে বি পর্যন্ত। এই যে পুরোটা এইরকম করে লিখবে, আমি যেভাবে বলছি এইরকম করে উপরে চিহ্ন দিয়ে এটাকে লিখবে ব্যাস। ঠিক আছে, তারপরে কি আছে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা, এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এটাকেই আমাদের কি বলে, ব্যাসার্ধ। মাথায় এইরকম রেখা দেবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, কেন্দ্র। কেন্দ্র কোনটা, এই যে শুধু এ, আর এর মাথায়, এটা তো একটা বিন্দু, ওর মাথায় রেখা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর একটা আমাদের কি রয়েছে, জ্যা। এই সিডি কে আমাদের কি বলা হবে, জ্যা। এর উপর রেখা দেবে। ঠিক আছে, এর উপরেই আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের জ্যা হয়ে যাবে। চলো বোঝা গেছে। তাহলে এবার এই ধরনের তোমাকে পরীক্ষাতে যা দিক, 5.5 এর জায়গায় 7 দিক, 10 দিক, যা দিক তুমি সুন্দর করে করতে পারবে। ব্যাসার্ধ চিহ্নিতকরণ করতে পারবে, কেন্দ্র, জ্যা, ব্যাস, যা বলবে তুমি সুন্দর করে এখানে চিহ্নিতকরণ করতে পারবে। সুন্দর করে আমি এই জিনিসটাতে দেখালাম। স্কেল নেবে, স্কেল নিয়ে এখানে একটু বেঁকে গেছে, এটাকে সুন্দর সোজা করে টানবে যেন বিন্দুর উপর দিয়ে যায়। চলো নেক্সটে চলে আসো। চাঁদার সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে সুন্দর করে দেখে নাও 45 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় চাঁদা ছাড়া। 45 ডিগ্রি কোণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কিভাবে, সুন্দর করে জিনিসগুলো শিখে নাও। হয়েছে, এইরকম করে কি করবে, তুমি প্রথমে একটা সোজা সরলরেখা অঙ্কন করে দেবে। এইরকম করে তুমি প্রথমে কি করবে, একটা সোজা সরলরেখা অঙ্কন করে দেবে। হলো, ব্যাস। কিভাবে শেখাচ্ছি দেখো, তোমাকে প্রথমে শেখাবো 90 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি করতে হলে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, না হলে তুমি 45 ডিগ্রি করবে না। তাহলে তোমাকে যদি পরীক্ষায় 90 ডিগ্রি বলে, তুমি তাহলে সুন্দর করে পেরে যাবে, কারণ এখন আমি তোমাকে 90 ডিগ্রি দেখাবো। কিভাবে করতে হয় শিখে নাও। এইরকম পেন্সিল কম্পাসটা নেবে, নিয়ে একটা তোমার নিজের ইচ্ছে খুশি মতো তুমি একটা মাপ নিলে। হয়েছে, মাপ নেওয়ার পরে এই বসালে। ঠিক আছে, বসিয়ে সুন্দর করে কি করবে, বসিয়ে সুন্দর করে কি করবে, একটা এরকম রাউন্ড দেবে। হলো, কোথায় ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এবার এই বিন্দু থেকে আবার কি করবে, এই ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবে। আবার এখানে ছেদ করেছে, এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবে। বোঝা যাচ্ছে জিনিসগুলো। তাহলে প্রথমে এই বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে বসিয়ে কেটেছি, আবার এই বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে বসিয়ে কেটেছি। এই যে তুমি দুটো বিন্দু পেলে, এই দুটো বিন্দুতে আবার বসাবো, এই বিন্দুতে বসিয়ে এই কাটবো, এই বিন্দুতে বসিয়ে এই কাটবো। যাই হোক, ওটা একটু ওদিকে হয়ে গেছে, আর একটু নিয়ে আসো, ব্যাস এই হয়ে গেল। কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করেছে। জিনিসগুলো বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে পুরো অঙ্কন করলাম, এখানে ছেদ করেছে, এখান থেকে বসিয়ে কেটেছি, এখান থেকে বসিয়ে কেটেছি। এই যে দুটো বিন্দুতে এখান থেকে বসিয়ে কাটবো, এখান থেকে বসিয়ে কাটবো। এই যে আমরা সরল বিন্দুটা পেলাম, এই দুটো বিন্দুকে আমরা কি করে দেব, যোগ করে দেব। এই বিন্দু আর এই বিন্দু, এইটাকে যোগ করে দিলে তুমি কি পেয়ে যাবে, 90 ডিগ্রি কোণ পাবে। ঠিক আছে, এই যে কোণটা তুমি পেলে, এটাই আমাদের কি হয়ে যাবে, 90 ডিগ্রি। বোঝা গেছে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কখনো 90 ডিগ্রি অঙ্কন করতে বলে, তুমি সুন্দর করে এইভাবে অঙ্কন করে নেবে পেন্সিল কম্পাস এবং স্কেলের সাহায্যে।
এখানে আমাদের বলেছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়, এই 90 ডিগ্রিকে অর্ধেক করলেই আমরা কি পেয়ে যাব, 45 ডিগ্রি পেয়ে যাব। এখন আমরা শিখবো তাহলে একটা কোণকে অর্ধেক কিভাবে করতে হয়। তাহলে আগামীতে আমাদের যদি কখনো এই ধরনের অঙ্ক থাকে, যে কোনো একটা কোণকে অর্ধেক করতে বলেছে, আমরা সুন্দরভাবে করতে পারবো। চলে আসছি একটা কোণকে কিভাবে অর্ধেক করতে হয়। দেখো তাহলে এই যে কোণটা, এটা আমাদের কি হয়ে গেল, 90 ডিগ্রি, একে অর্ধেক করছি। তাহলে 90 ডিগ্রির কোণটা এই যে বিন্দুতে ছেদ করেছে, এই যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বিন্দু থেকে কিভাবে নিচ্ছে দেখো, তোমার ইচ্ছে খুশি মতো তুমি নিয়ে নাও। আমি এই জায়গাটাতে বসালাম, এখানে বসে একটা এরকম নেব, এই যে বিন্দুটাতে বসে কেটেছে এখান থেকে বসে একটা নেব। বোঝা গেছে? তাহলে এই সমকোণ যেটা 90 ডিগ্রিতে, সেটা যে দুটো বিন্দুতে ওই চাপটা ছেদ করেছে, সেই দুটো বিন্দু থেকে আবার এইরকম অঙ্কন করলাম। এই বিন্দুতে ছেদ করলো এই বিন্দু, আর এটাকে কি করে দেব, যোগ করে দেব। এই সরলরেখা এবং এই বিন্দু, এটাকে যোগ করে দেব। এই যে আমরা কোণটা পেলাম, এই যে কোণটা, এটাই আমাদের কি হয়ে যাবে, 45 ডিগ্রি। কারণ পুরোটা আমাদের ছিল 45 ডিগ্রি, তার অর্ধেক করলে আমাদের কত হয়ে যাবে, 45 ডিগ্রি। দিয়ে সুন্দর করে তুমি নাম দিয়ে দেবে এ, বি এবং সি, দিয়ে ডান দিকে এইরকম করে লিখে দেবে কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এইটাই তোমাদের সম্পূর্ণ হলো, তুমি পুরো নাম্বার পাবে। বোঝা গেছে? তাহলে 45 ডিগ্রি করতে হলে তোমাকে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তারপরে তার অর্ধেক করতে হবে, করলে তুমি কি পেয়ে যাবে, 45 ডিগ্রি কোণ পেয়ে যাবে। বোঝা গেছে? এবং সেই সঙ্গে শিখলেও যে একটা কোণের অর্ধেক কিভাবে করতে হয়, সমদ্বিখণ্ড কিভাবে করতে হয়, পরবর্তীতেও রয়েছে, সুন্দর করে শিখবো, দেখবো। এখানে যেমন করে রয়েছে 6 দাগে দেখো, একটি সরলরেখাংশ এবি অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। তাহলে সুন্দর করে তুমি এরকম স্কেলটা নেবে, স্কেলটা নিয়ে এইরকম করে কি করবে, একটা 6 সেমি একটা বসিয়ে এখান থেকে সুন্দর করে এই ধরো আমি 6 সেমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর দৈর্ঘ্য কত, 6 সেমি। এবারে বলেছে ওই সরলরেখাংশের বাইরের একটা বিন্দু, তাহলে এর বাইরে আমি একটা বিন্দু নিলাম, এইরকম ধরো, এই বিন্দুটার নাম কে। এবারে বলেছে এই বিন্দু কে থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবি সরলরেখার উপর লম্ব। তাহলে এখন আমরা শিখবো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব কিভাবে অঙ্কন করতে হয়। দেখো সুন্দর করে, একদম সহজ পদ্ধতি। তাহলে এখানে 6 সেমি বলেছিল এবি সরলরেখা, অঙ্কন করে নিয়েছি। বাইরের একটা বিন্দু কে বলেছে, কে নিয়ে নিয়েছি। কিভাবে লম্বটা অঙ্কন করছি দেখো, সুন্দর করে কি করবে, এইরকম একটা চাপ নেবে, ওইটার উপরে এইরকম করে বসাবে। হয়েছে? বসিয়ে এই স্কেলের ওপর এইরকম করে তুমি কি করবে, একটা এইরকম বৃত্তচাপ অঙ্কন করবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এর উপরে অঙ্কন করলাম, কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে ছেদ করেছে। এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে আবার নেব, এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে সুন্দর আবার কোথায় বসাবো, এই বিন্দুতে বসাবো। এই ছাড়লো, আবার এদিকে চলে আসছি, দেখো এইটাতে বসিয়ে সুন্দর করে কি করবে, এই রকম করে অঙ্কন করে নেবে। তাহলে কোন বিন্দুতে ছেদ করলো, এই যে বিন্দুতে ছেদ করলো। জিনিসগুলো আবার বোঝাচ্ছি, সুন্দর করে দেখো। তাহলে প্রথমে কি নিলাম, সরলরেখা অঙ্কন করলাম, বাইরের একটা বিন্দু নিলাম, সেই বিন্দু থেকে এইরকম করে বসিয়ে এর উপর একটা এইরকম চাপ অঙ্কন করলাম। ওইটাতে কোন কোন বিন্দুতে ছেদ করলো, এই দুটো বিন্দুতে ছেদ করলো। আবার ওই দুটো বিন্দু থেকে আবার কি করব, এটাতে বসে একটা নেব, এটাতে বসে একটা নেব। এই যে বিন্দুটাতে ছেদ করেছে, এবারে এই দুটো বিন্দুকে আমরা কি করে দেব, যোগ করে দেব। এই যে তুমি সরল রেখাটা পেলে, এটাই হচ্ছে কি লম্ব কে এল, এটার নাম কি দিয়েছে, কে এল, এইখানে তুমি এল লিখে দেবে। ঠিক আছে, এই যে তুমি কে এল লম্ব পেয়ে গেলে। বোঝা গেছে? এইটা করলে তোমার অঙ্কটা পুরো কমপ্লিট হলো। তোমার যত নাম্বারের অঙ্ক, তোমার 4 নাম্বারের অঙ্ক, তুমি সুন্দর করে 4 পেয়ে যাবে। একটু নিচের দিকে হয়ে গেছে, পরীক্ষাতে একটু বড় করে করবে। বড়র কিছু নেই, এখানে যেহেতু 6 সেমি বলে দিয়েছে, তোমার সরল রেখাটা 6 সেমি টানতে হবে, বাইরের বিন্দু নেবে, চাপ নেবে, সেখান থেকে বসে করবে, এই হচ্ছে। তাহলে এই যে পদ্ধতিটা শিখলাম, কি শিখলাম না, একটা সরল রেখার উপরে বাইরের কোনো বিন্দু থেকে কিভাবে লম্ব অঙ্কন করতে হয় তার পদ্ধতি শিখলাম। বোঝা গেছে? চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো
চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণকে 4 ভাগ। তাহলে এক্ষুনি আমরা শিখলাম একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ড অর্থাৎ দুভাগ করতে হয়। এখানে কি করব, 4 ভাগ করব পুরো একই রকম ভাবে। তাহলে প্রথমে কি করে নাও, 120 ডিগ্রি কোণ অঙ্কন করে নাও। কিসের সাহায্যে? চাঁদার সাহায্যে। তাহলে গুরুজি আমি চাঁদা নিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের চাঁদা হয়ে গেল। ঠিক আছে, কত ডিগ্রি কোণ অঙ্কন করব? 120 ডিগ্রি। তোমরা কোণ অঙ্কন করা শিখেছো, আমি আবার কোণ অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কি করবে, তুমি সুন্দর করে একটা এইরকম সরল রেখা অঙ্কন করে নেবে। ঠিক আছে, এর উপরে এই হচ্ছে একটা বিন্দু দিয়ে এবারে তুমি কি করবে, তুমি চাঁদা নেবে। এইটা হচ্ছে আমাদের চাঁদা। এবারে এই চাঁদাটাকে কি করতে হয়, এইখানে একটা তোমার বিন্দু থাকে, সেই বিন্দুর সঙ্গে এই বিন্দু এবং এই সরল রেখার সঙ্গে ওই সরল রেখাকে মেলাতে হয়। তুমি যে সরল রেখাটা এনেছো আর এইখানে চাঁদায় এই যে 180 আর 0 সোজা যেই যে রয়েছে এইটাকে তোমাকে মেলাতে হবে। দিয়ে কত ডিগ্রি? 120। 120 ডিগ্রি কোথায়? উপরেরটাকে নেবে। 120 ডিগ্রি এই যে উপরে বলছি, নিচেটা 120 ডিগ্রি কোথায়? এখানে। সুন্দর করে এটাতে কি করবে, এখানে একটা এরকম দাগ দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে ওইটাকে যোগ করলে তুমি কি পেয়ে যাবে? 120 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে সুন্দর করে এখান থেকে চলে যাব, 120 কোথায় হচ্ছে? এই যে 120 হয়ে গেল। তাহলে এই যে আমরা কোণটা পেয়ে গেলাম, এটা আমাদের কত ডিগ্রি কোণ হলো? 120 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি কোণ। এবার এই কোণটাকে ক ভাগ করব? 4 ভাগ করব। তাহলে কিভাবে করছি দেখো, প্রথমে আমি কি করব, প্রথমে আমি 2 ভাগ করব। 2 ভাগ করার তোমাদেরকে পদ্ধতি শিখিয়েছি। কি করবে, এইখানে বসাবে। একটা কোণকে কিভাবে 2 ভাগ করতে হয়, তাহলে এই রকম বসিয়ে এটা কাটলে হয়েছে। এই যে দুটো বিন্দুতে ছেদ করছে, এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে বসাবো, এখান থেকে একটা এরকম চাপ নেব। এই যে বিন্দুতে বসিয়েছি, এখান থেকে একটা চাপ নেব। তাহলে এই চাপটা যে দুটো বিন্দুতে ছেদ করেছে, সেই দুটো বিন্দুকে এইখানে একটা বিন্দুতে ছেদ করেছিল, এইখানে একটা বিন্দুতে ছেদ করেছিল, এখান থেকে আবার একটা নিয়েছি, এখান থেকে একটা নিয়েছি। এবার এই দুটো বিন্দুকে আমরা কি করে দেব? যোগ করে দেব। হয়েছে, এই দুটো বিন্দুকে আমরা কি করে দেব? যোগ করে দেব। সুন্দর করে আমাদের কি হয়ে গেল, এই যে আমরা সরল রেখাটা পেলাম। তাহলে ক ভাগ হলো? পুরোটা 120 ডিগ্রি ছিল, সেটা 2 ভাগ হলো। কিন্তু আমাদের প্রশ্ন করেছিল 4 ভাগ। তাহলে 4 ভাগ কিভাবে করতে হয় দেখো, এই কোণটাকে আবার 2 ভাগ করে দেব, এই কোণটাকে আবার 2 ভাগ করে দেব। তাহলে দেখো, এই কোণটাকে 2 ভাগ করব। এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, পদ্ধতি একই রকম, কিন্তু যেই বিন্দুতে ছেদ করবে সেখান থেকে সুন্দর করে আমরা কি করব, এই বসাবো, এখানে একটা চাপ নেব, এই বসাবো, এখানে একটা চাপ নেব। এই বিন্দু এবং এই বিন্দুকে যোগ করব, এই বিন্দু এবং এই বিন্দুকে আমরা কি করব? যোগ করব। তাহলে সুন্দর করে এই হচ্ছে একটা রেখা, চলে আসো, এই যে যোগ হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই পুরো কোণটাকে 2 ভাগ হয়ে গেল। আবার ওই ওপরের কোণটাকে 2 ভাগ করবো একই রকম সিস্টেমে। তাহলে এই হচ্ছে আমাদের ওপরের কোণ, এই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দুটো জায়গাতে বসাও, এটাতে বসাও, বসে একটা চাপ নাও, এটাতে বসাও, বসে একটা চাপ নাও। কোথায় ছেদ করেছে? এখানে ছেদ করেছে। এবারে এদের দুজনকে কি করে দাও? যোগ করে দাও। এদের দুজনকে কি করে দাও? যোগ করে দাও। এই হয়ে গেল। তাহলে এবারে দেখো তোমার 4টা ভাগ হয়েছে, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, 4টা ভাগ। সুন্দর করে এগুলোর নাম দিয়ে দেবে, সুন্দর করে এগুলোর নাম দিয়ে দেবে, এ বি সি ডি ই এফ। এই হচ্ছে তোমার 4টা ভাগ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে প্রথমে যত ডিগ্রি কোণ বলবে সেটাকে চাঁদার সাহায্যে অঙ্কন করে নেবে। নেয়ার পর তাকে যত ভাগ করতে বলবে, 2 ভাগ করতে বলে 4 ভাগ, তাহলে 2 ভাগ বললে একবার তো ভাগ করলেই হয়ে গেল। যখন 4 ভাগ বলবে, 4 ভাগের বেশি বলবে না তোমাকে। 4 ভাগ যদি বলে, তাহলে ওই প্রত্যেকটা ভাগকে আবার দুটো দুটো করে ভাগ করব। আমরা প্রত্যেকটা কোণকে 2 ভাগ করা শিখেছি, সুন্দর করে করবে, এটা তোমাদের সঠিক অঙ্ক হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। চাঁদার সাহায্য ছাড়া আমরা চাঁদা নেব না, কিন্তু চাঁদার সাহায্যে ছাড়া স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে খুব সহজে এঁকে ফেলতে পারতাম, কিন্তু চাঁদা না নিয়ে কিভাবে 105 ডিগ্রি। এবারে তুমি ভাবো আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে কি কি কোণ আঁকতে পারি। দেখো, এই পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকা যায়, তার অর্ধেক 30 ডিগ্রি কোণ আঁকতে পারবে, 90 ডিগ্রি কোণ আঁকা যায়, 120 ডিগ্রি কোণ আঁকা যায়, 90 এর অর্ধেক 45 ডিগ্রি কোণ আঁকা যায়। ঠিক আছে, 30 এর অর্ধেক 15 করতে পারবে। তাহলে প্রত্যেকের অর্ধেক আমরা করতে পারি।
60, 90, 120 এগুলো হচ্ছে মূল কোণ, তার অর্ধেক করতে পারি। এবারে তুমি ভাবো এর মধ্যে কোনটা যোগ করলে 105 আসে, এর মধ্যে কোনটা যোগ করলে 105 আছে। তাহলে আমি সুন্দর করে কি করতে পারি, দেখো 60 আর 45 যোগ করলে 105 চলে আসে। তাহলে সরাসরি কিন্তু আমি এই পেন্সিল কম্পাসের সাহায্যে 105 আঁকতে পারবো না। কি করব, আমি একটু ভায়া যাব। কিভাবে? 60 আর 45 যোগ করলে তো 105 হয়ে যায়, আমি 60 আর 45 কে যোগ করে 105 করব। কিভাবে করছি শিখে নাও, কিভাবে করছি শিখে নাও। তাহলে প্রথমে কি করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য কি করব, এই রকম একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। হয়েছে, এই হচ্ছে বিন্দু। এখন 60 ডিগ্রি অঙ্কনটা শিখে নাও। তাহলে নিয়ম একই রকম, পেন্সিল কম্পাস নেবে, এই বিন্দুতে বসাবে, বসিয়ে কি করবে, এই একটা বৃত্তচাপ তুমি অঙ্কন করে নিলে। হয়েছে, কোন বিন্দুতে ছেদ করলো, গুরুজি এই বিন্দুতে ছেদ করলো। যেই বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু থেকে আবার একটা রেখা এর উপরে সুন্দর করে কেটে দাও। এই যে কাটলো এই বিন্দুটাই আমাদের কি হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এইখানে যে কাটলো এটাই আমাদের কি হয়ে যাবে 60 ডিগ্রি। এই বিন্দু আর এটা যোগ করলে তুমি কি পেয়ে যাবে, এই বিন্দু এবং এটাকে যোগ করলে তুমি কি পেয়ে যাবে, 60 ডিগ্রি কোণ পেয়ে যাবে। হয়েছে, তাহলে যখনই তোমাকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলবে পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে সুন্দর করে রেখা টানবে, এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ নেবে, প্রথম যে কাটিংটা পাবে, প্রথম যে কাটিংটা সেটাই তোমার হয়ে যাবে 60 ডিগ্রি। এবারে প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি করে নিলাম, স্যার আমাদেরকে বলেছিল 60 আর 45 কে যোগ করতে, 60 আর 45 কে যোগ করতে। তাহলে 60 তো করে নিয়েছি, এরপরে আমরা কত করব, 45 করব। 45 করার টেকনিকটা শিখে নাও। 45 কিভাবে করতে শিখেছি, 90 এর অর্ধেক করলে 45 আসে। তাহলে আমাকে 45 করতে হলে আগে 90 করতে হবে। এবারে 90 করব কার উপরে, এই সরলরেখার উপরে করব, কারণ 60 এর সঙ্গে তো আমি যোগ করতে চাইছি। তাহলে কেউ যদি এর উপরে 90 করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ, এর সঙ্গে যোগ করব। তাহলে নিয়মটা কি, 90 ডিগ্রি কোণ করার টেকনিক কি শিখেছি। আচ্ছা, তোমার যদি কারো কঠিন মনে হয় প্রথমে 90 করে 45 নিয়ে নেবে, তারপরে তুমি 60 নিতে পারো, সুবিধা হবে। আমার মনে হয় ওটাই তোমাদেরকে বোঝালে বেটার হবে। চলো, আমি প্রথমে 60 পরে 45 না নিয়ে প্রথমে 45 পরে 60 নিচ্ছি, তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। হয়েছে, চলো প্রথমে আমি কত ডিগ্রি কোণ আঁকবো, প্রথমে আমি 45 ডিগ্রি কোণ আঁকবো। 45 ডিগ্রি কোণ ইতিপূর্বে শিখেছি, আবার শেখাচ্ছি। তাহলে 45 করার জন্য প্রথমে আমরা কি করব, 90 অঙ্কন করব। হয়েছে, এই কাটলো, এখানে বসালাম, এই কাটলো, এখানে বসালাম, এই কাটলো। এবারে এই দুটো বিন্দুতে এটাতে বসে এখানে কাটবো, এটাতে বসিয়ে এখানে কাটবো। এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা কি করব, যোগ করব। এই বিন্দু এবং এই বিন্দুকে আমরা কি করব, যোগ করব। হয়েছে, তাহলে এই যে কোণটা পেলাম এটা আমাদের কি হলো, 90 ডিগ্রি। এবার তোমাদেরকে 90 এর অর্ধেক করা শিখিয়েছি। এই দুটো কোণ এর কি করব, অর্ধেক করব। অর্ধেকের টেকনিক কি, এখানে বসিয়ে কাটবো, এটাতে বসিয়ে কাটবো, এটাতে বসিয়ে কাটবো। ঠিক আছে, কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করেছে, এই দুজনকে যোগ করে দেব, এই দুজনকে আমরা কি করে দেব, যোগ করে দেব। চলো এবারে চলে আসছি, এই যে কোণটা তুমি পেলে, এই কোণটা কত ডিগ্রি পেলে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এই 45 ডিগ্রি কোণের সঙ্গে 60 ডিগ্রি যোগ করব। এবারে 45 এর পরে 60 ডিগ্রি অঙ্কন করা খুবই সহজ। কিভাবে দেখো, 45 করার পরে 60 ডিগ্রি করা কিভাবে সহজ, তুমি এই যে বৃত্তচাপটা অঙ্কন করেছো এর পরিমাপ নিয়ে নাও। এই যে বৃত্তচাপটা অঙ্কন করেছো সুন্দর করে, একটু বাড়াতে হবে, এই যে চাপটা নিয়েছো, এই যে চাপটা নিয়েছো সুন্দর করে এটার মাপ নেবে। এই যে বিন্দুটা আছে, এই যে 45 ডিগ্রির বিন্দুটা আছে এইখানে বসাবে। এই যে 45 ডিগ্রির পরিমাপটা আছে এটাতে বসাবে, বসিয়ে এইখানে তুমি একটা কাট দেবে। কাট দিলে তুমি কত ডিগ্রি পেয়ে যাবে, 105 ডিগ্রি পেয়ে যাবে। এবার এই দুজনকে আমরা কি করে দেব, যোগ করে দেব। হয়েছে, এই যে কোণটা তোমাদের কত হয়ে গেল, 60 ডিগ্রি। কোন কোণটা বলো তো, এই যে এখান থেকে এই কোণটা, এটা আমাদের কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। তাহলে নিচের এটা হচ্ছে 45, ওপরের এটা হচ্ছে 60,
তাহলে এই পুরোটা আমাদের কত হয়ে যাবে 105 ডিগ্রি। নাম দিয়ে দেবে, এগুলো আলাদা করে নাম দেবে, এ বি সি ডি ই। তুমি এরকম সুন্দর করে নাম দেবে যে এ বি সি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এ বি ই এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি দিয়ে এরকম সুন্দর করে লিখে দেবে। অতএব এ বি সি তার সঙ্গে তুমি যদি এ বি ই এই কোণটা যোগ করো কত ডিগ্রি পেয়ে যাবে? পুরো সিবিই যেটা কিনা 150 ডিগ্রি, সরি 105 ডিগ্রি হয়েছে। তাহলে যখনই 105 ডিগ্রি বলবে কি করব? প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করব, 90 ডিগ্রিকে কি করে দেব? অর্ধেক করে দেব। এবারে করলে 45 ডিগ্রি পাবো, সেই 45 ডিগ্রির উপরে 60 ডিগ্রি, 45 ডিগ্রির উপরে 60 ডিগ্রিটা ভালো করে দেখাচ্ছি। এই যে তুমি চাপটা নিয়েছিলে এটার পরিমাপটা নেবে, সেই এখান থেকে বসিয়ে সুন্দর করে ওটা কাটিং দিলেই তুমি কত পেয়ে যাবে? 60 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এটা নিচেরটা 45, এটা পুরোটা 60। তাহলে এই 90 আর 45 আর 60 যোগ করলে এই যে পুরোটা এটা আমাদের কত হয়ে যাবে? 105 ডিগ্রি। তাহলে এইভাবে সুন্দর করে করলে তুমি সম্পূর্ণ নম্বর পাবে। হয়েছে? চলো ট্যালি মার্কে চলে আসো। ট্যালি মার্ক আমাদের কি বলা রয়েছে? ট্যালি মার্ক আমাদের সহজ অধ্যায় একদম। ট্যালি মার্ক কি বলেছে? পরিসংখ্যা বিভাজন। তাহলে তিনটে আমাদের ছক সুন্দর করে রেডি করে ফেলো, 1 2 3 এই। তাহলে প্রথমে আমরা কত লিখবো? প্রথমে আমাদের এটা কি বলা রয়েছে বলতো? ছাত্রের ওজন। এইখানে লিখে ফেলবো ছাত্রের ওজন। তারপরে আমাদের কি লিখতে হয়? ট্যালি মার্ক। এবং পরবর্তীতে আমরা কি লিখবো? ছাত্র সংখ্যা। এইরকম করে লেখাটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে প্রথমে ছাত্রের ওজন, ট্যালি মার্ক, তারপরে ছাত্র সংখ্যা। এবারে দেখো শুরু হয়েছে কততে? দেখো 32 32 32 32 31 31 31 31 তে শুরু হয়েছে। তাহলে এখানে 31 লিখে দাও। এবারে 31 কটা আছে দেখো, 31 কটা আছে দেখো, 31 31 31 31 31 31 31 একটা আছে। আচ্ছা 31 এর পরে কত আছে? 32, 32 এর পরে 33 33 আছে। যতগুলো আছে লিখে ফেলো। 34 তো আছে মনে হয়, হ্যাঁ আছে, সবগুলোই আছে। কত পর্যন্ত আছে বলো তো? 40 পর্যন্ত আছে। তাহলে লিখে ফেলি 34 35 36 37 38 39 এবং শেষেরটা 40। এরকম করে সবগুলো লিখে ফেলবে। এবারে কাউন্ট করে বসাও কটা হচ্ছে। 32 কটা? 1 2 3 4, এরকম কোনোটা যেন মিস না যায়। 33 এ চলে আসো। 33 33 33 33 1 33 2 আর নেই 33। 34 এ চলে আসো। 1 34 2 3 4, 34 চারটা রয়েছে। 35 কটা দেখে নাও। 35 1 2 1 2 1 2 1 2 3 4 5, 35 পাঁচটা রয়েছে। আচ্ছা এরপরে 36 এ আসো। 1 2 3 4 5, 36 রয়েছে ও পাঁচটা। 37 এ চলে আসো। 37 1 2 3 4 5, 37 ও 5 রয়েছে। 38 আসো। 38 রয়েছে একটা। 39 আসো। 39 ও রয়েছে একটা। 39 ও রয়েছে একটা। 40 কটা আসে? 40 40 1 2 আর নেই। এবং শেষে টোটাল এবারে কাউন্টও করে নেবে তোমার ঠিক হলো কিনা। 4 1 5 5 2 7 7 4 11 11 5 16 16 5 21 21 5 26 27 28 2 30। হ্যাঁ দেখো এখানে 30 জন বলেছিল, তার মানে তোমার কোনো কিছু মিস যায়নি। এবারে ট্যালি মার্ক দেবো। ট্যালি মার্ক কি করে? এখানে যতগুলো সংখ্যা রয়েছে এখানে ততগুলো লিখতে হয়। কিভাবে? এখানে একটা সংখ্যা রয়েছে, এখানে একটা রেখা দেবে। 4 কিভাবে লিখতে হয়? 1 2 3 4, এরকম আলাদা আলাদা করে। প্রতি পাঁচটাতে একটা করে গ্রুপ বানাতে হয়। দুটো রয়েছে দুটো রেখা, চারটা রয়েছে চারটা রেখা। পাঁচটা কিভাবে লিখতে হয় দেখো, 1 2 3 4 দিয়ে এরকম করে কেটে দেবে।
প্রতি ট্যালি মার্কের নিয়ম কি, পাঁচটা পাঁচটাকে একটা করে গ্রুপ বানাতে হয়। তাহলে গ্রুপটা কিভাবে বানাতে হয়, এরকম চারটা লিখে কেটে দেবে, এই মোট পাঁচটা হয়ে গেল। এরপরেও দেখো পাঁচটা, 1 2 3 4 5। কেউ বলবে স্যার সাতটা লিখবো, তখন কি আসবে দেখো 1 2 3 4 5, তারপরে 6 7, এরকম আলাদা ভাবে। ঠিক আছে, চলো কেউ বলবে 9টা লিখবো, 1 2 3 4 5 6 7 8 9, 10 হলে আবার এরকম কেটে দিতাম, 11 হলে আবার একটা লেখা লিখতাম। তারপরে আবার এখানে পাঁচটা রয়েছে, 1 2 3 4 5, এটা বেশি দূর বাড়িয়ে আসবে না, এখানেই শেষ করবে। 1 1, আমার যেমন এগুলো অনেকটা করে বেরিয়ে চলে এসছে, এইরকম করবে না, 1 2 3 4 সুন্দর ওখান থেকে এইখানে এসে শেষ করে দেবে। এই যে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এটাই। যত নাম্বারের প্রশ্ন তুমি কিন্তু তত পেয়ে যাবে। ট্যালি মার্ক খুব সহজ। তাহলে বাম দিকে যে যে সংখ্যাগুলো আছে লিখে ফেলবো, ডান দিকে সেই সংখ্যার সংখ্যা ওইগুলো কটা করে আছে সেটা লিখবো, এবং এইখানে যতগুলো থাকবে এখানে ট্যালি মার্কে তত লিখবো। 5 থাকলে কি লিখবো, 4টা লেখার পর কেটে দেবো। এবং এখানেও দেখালাম 11টা থাকলে কিভাবে লিখতে হয়, 7টা থাকলে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, বোঝা গেছে। ট্যালি মার্ক থেকে যদি অঙ্ক পড়ে তাহলে অবশ্যই পারা যাবে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো বার গ্রাফের প্রশ্ন রয়েছে। বার গ্রাফে কি রয়েছে, রামবাবুর ব্যাগের দোকানের 1 সপ্তাহের ব্যাগ বিক্রির সংখ্যা দেয়া রয়েছে। বার গ্রাফ খুব সহজ, খুব সহজ। আচ্ছা শুরু করব কোথা থেকে, সংখ্যাগুলো দেখো 40 30 35 25 20 30। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা কত, 20, তার মানে আমরা 20 থেকেই শুরু করব। শুরুর টেকনিকটা শিখে নাও কিভাবে শুরু করতে হয়। নিচে এইরকম একটা সরলরেখা টেনে দেবে। ঠিক আছে, সরলরেখা টেনে দেবে। নিচের দিকে আমরা কি লিখবো, বারকে লিখবো। নিচের দিকে আমরা কি লিখবো, আর একটু উপরের দিকে নিয়ে যাই। চলো নিচের দিকে আমরা কি লিখবো, বারকে লিখবো। দিয়ে এইরকম তীর চিহ্ন দিয়ে দিবে। দিয়ে নিচে কি লিখবো, বারগুলোকে লিখবো। এবং ওপর দিকে সুন্দর করে একটা সরল রেখা অঙ্কন করব। কিভাবে, পদ্ধতিটা শিখে নাও। দেখো এখানে আমি একটা সরল রেখা অঙ্কন করেছি, যাই হোক দুটো রেখা পড়ে গেছে, কেটে দিই। এই কেন এখানে ভাঁজ দিলাম সুন্দর করে, দেখো আমরা শুরুটা কিন্তু 0 থেকে করব না, শুরুটা কত থেকে করব, 20 থেকে, কারণ সব থেকে ছোট সংখ্যাটাই হচ্ছে 20। তাহলে যখন শুরু হবে আলাদা কোনো সংখ্যা থেকে, এইরকম প্রথমে কি দিবে, বাঁক দেবে, বাঁক দিয়ে এটা লিখে দেবে। তাহলে এই যে ডিস্টেন্সটাই, এটাই হচ্ছে কি 0 থেকে 20 ডিস্টেন্স হয়েছে। তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা থাকবে সেটা লেখার আগে এইরকম একটু বাঁক দিয়ে দেবে। এবারে প্রত্যেকটা 5 5 করে লিখে ফেলো। নির্দিষ্ট ঘর অন্তর এখানে 25 লিখে দিলাম, আবার নির্দিষ্ট ঘর অন্তর এখানে 30 লিখে দিলাম। 5 করে বাড়াবো, নিজের ইচ্ছে খুশি মতো নয় কিন্তু 5 করে বাড়াবো। হয়েছে। নিচের দিকে আমরা কি লিখবো, বারগুলো লিখবো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। এখানে হচ্ছে লিখবো আমরা সোম, এখানে লিখবো আমরা মঙ্গল, এখানে লিখবো আমরা বুধ, এখানে আমরা লিখবো বৃহস্পতি। পরবর্তী দিন থেকে চেষ্টা করব এই বার গ্রাফগুলো আগে থেকে করে রাখার, কারণ সহজ জিনিস। তাহলে এখানে লিখে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, আগে থেকে করে রাখলে বার গ্রাফগুলো জাস্ট জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেব। শুক্র শনি, এই হচ্ছে শুক্র এবং এই হচ্ছে শনি। ঠিক আছে, দেখো এবারে সোমবারে কতগুলো বিক্রি হয়েছে, 40টা। 40টা কোথায় এখানে, 40টা কোথায় এখানে, সুন্দর করে তাহলে এইরকম একটা বক্স করে দেবে। এরপরে মঙ্গলবার কতগুলো, 30, 30 কোথায় এখানে, সুন্দর করে এইরকম একটা বক্স করে দেবে। বুধবার কত, আচ্ছা আমি ভুল করে দিলাম, 30 হচ্ছে এই যে এইখানে। আচ্ছা বুধবার হচ্ছে 35টা, 35 হচ্ছে এখানে। বৃহস্পতিবার কত, 25, 25 হচ্ছে নিচে। এগুলো সব স্কেল দিয়ে অঙ্কন করবে কিন্তু। শুক্রবার 20, 20 একদম নিচে রয়েছে। এগুলো সব সমান মাপের করবে এবং স্কেল দিয়ে করবে। শনিবার 30 হয়েছে। আমি যাই হোক হাতে করেছি তাই বেঁকে যাচ্ছে, জিনিসটা বোঝাচ্ছি তোমাদেরকে। দিয়ে তোমরা চাইলে এরকম করে একটু ডিজাইন করে দেবে, দেখতে সুন্দর লাগবে। এর ঘরের মধ্যেই রেখাগুলো রাখবে, বাইরে বের করবে না। চলো আবার এই দিক থেকেও টানতে পারো, কোনো সমস্যা নেই। এই দিকে আমি কি লিখেছি বলতো, এই দিকে বার লিখেছি, তাহলে এই দিকে আমরা কি লিখেছি বলতো, ব্যাগ বিক্রির সংখ্যা। এইদিকে আমরা লিখেছি ব্যাগ
বিক্রির সংখ্যা। এই আমাদের কমপ্লিট হলো, বোঝা গেছে? এই আমাদের কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরই নাম হচ্ছে স্তম্ভচিত্র। এই যে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে, তাহলে নিচের দিকে বারগুলো লিখলাম। এই জিনিসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এই হচ্ছে বাঁকটা হয়েছে। এখানে আমরা কি লিখবো, এই যে বলেছে 1 একক সমান 5টি ব্যাগ, এইখানে লিখে দেবে 1 একক সমান 5টি ব্যাগ হয়েছে, ওই কথাটা এখানে লিখে দেবে। এই যে উলম্ব রেখা শব্দটাও লিখতে পারো, যে উলম্ব রেখায় 1 একক সমান 5টি ব্যাগ। উলম্ব রেখা শব্দটাও লিখতে পারো, উলম্ব রেখায় 1 একক সমান 5টি ব্যাগ হয়েছে। সুন্দরভাবে এইভাবে কমপ্লিট করলে তুমি একের দাগের প্রশ্নের যত নম্বর সঠিক উত্তর পেয়ে যাবে। ঠিক একই রকম প্রশ্ন রয়েছে দেখো পরবর্তী প্রশ্নে, আবার স্তম্ভচিত্র করতে বলেছে। সেম একই জিনিস করব, সেম কি করব, একই জিনিস করব। তাহলে আমি কি করব, নিচের দিকে একটা সরল রেখা টেনে দেব এবং এখানে শুরু করব কত দেখে, দেখো সব থেকে ছোট রেখাটা হচ্ছে 2 থেকে শুরু করব। তাহলে 2 মানে শূন্যের একদম কাছে, তাহলে তুমি ওটাকে 0 থেকেও শুরু করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। দেখো তাহলে আমি 0 থেকেই শুরু করছি, আমি কি করছি 0 থেকেই শুরু করছি হয়েছে। তাহলে এই ঘরটাকে 0 দাও। আচ্ছা, কারুর মনে হচ্ছে স্যার সাইডে ওটা করেছে, কোনো অসুবিধা হচ্ছে, চলো আমি এটাকে ধারে নিয়ে চলে আসছি। চলো আর কোনো সমস্যা নেই, চলো তাহলে এইটার নাম দেবো কত, 0। একদম 0 থেকেই শুরু করছি, নির্দিষ্ট ঘর। এখানে কত দিলাম 1, এটাতে দিলাম 2, একদম 0 থেকে শুরু করেছি 3, এটা দিয়ে দিলাম 4, এটা দিয়ে দিলাম 5, এটা দিয়ে দিলাম 6। তাহলে প্রত্যেকটা ঘরের ডিস্টেন্স সমান বলে আমি 0 থেকে শুরু করেছি। এখানে দেখো, এখানে প্রত্যেকটা ঘরের দূরত্ব 5 5 করে, এই দূরত্বটা কি 5, এটা 0 থেকে 20 মানে এই দূরত্বটা 20। সেই জন্য আমি কি করেছি, এগুলো 5 কিন্তু এই দূরত্বটা 20, তাই ওটাকে বাঁকিয়ে দিয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করো, 20 থেকে 25 5, 25 থেকে 30 5, প্রত্যেকটা 5 5 করে। কিন্তু এই ঘর থেকে এখানে দূরত্ব কত, 20, তাহলে এগুলো 5 এগুলো 20, তাহলে আলাদা, তাই এটাকে বাঁকিয়ে দিয়েছে। কিন্তু এখানে দেখো নিচ থেকে প্রত্যেকটা 1 1 করে, 0 থেকে 1, 1 থেকে 2, তাহলে প্রত্যেকটা সমান, তাই বাঁকানোর কিছু নেই। তাহলে এই দিকে আমরা কি লিখলাম, বন্ধুর সংখ্যা। এইরকম তীর চিহ্ন দিয়ে বলে দেবে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। আচ্ছা, নিচের দিকে আমরা কি লিখবো, ফলের নাম। নিচের দিকে আমরা কি লিখবো, ফলের নাম। আচ্ছা, এর পরবর্তী স্কুলগুলোতে এইরকম যখন স্তম্ভচিত্রগুলো থাকবে, প্রত্যেকটাই একই রকম কিন্তু স্তম্ভচিত্র, আমি সেগুলো একটু স্কিপ করে যাব। আমি বলে দেবো একের দাগ একের স্কুলের স্তম্ভচিত্রটা একটু দেখে নেবে, কারণ সবগুলো একই জিনিস, প্রত্যেকটা স্কুলে ওই একই একই জিনিসগুলো বোঝাতে অনেকটাই সময় নষ্ট হবে জিনিসগুলো। তাহলে যখন এইরকম স্তম্ভচিত্রের অঙ্কন থাকবে আমি কিন্তু বলবো এই কথাগুলো। চলো তাহলে প্রথমে কি লিখবে, আপেল পেয়ারা কলা শসা আঙ্গুর, এইরকম করে লিখে ফেলো। প্রথমে লিখে ফেলবে আপেল, তুমি পুরোটা লিখবে কিন্তু আমি জাস্ট শর্টে লিখছি। আপেলের পরে তুমি লিখবে পেয়ারা, তারপরে লিখবে কলা, তারপরে লিখবে শসা এবং তারপরে লিখবে আঙ্গুর। তুমি কিন্তু পুরোটা লিখবে, আবারও বলছি। আচ্ছা, প্রথমে আপেল কতগুলো আছে, 4টা, তাহলে এক্ষুনি যেভাবে ঘর করলাম এইভাবে ঘর করবে। পেয়ারা আছে 6টা, 6টা হচ্ছে এই যে স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে। কলা কতগুলো আছে, 2টো। এবং এই যে এদের মধ্যে দূরত্বগুলো যেন সবগুলো দেখো, এখানে আপেল যেখানে লিখছে সেখান থেকে একটা নির্দিষ্ট দূরে পেয়ারা লিখবে, সেখান থেকে একটা নির্দিষ্ট দূরে কলা লিখবে। এই নয় যে আপেল থেকে পেয়ারাটাকে অনেকটা দূরে লিখেছি, কলাটাকে তার কাছে লিখেছি, না, প্রত্যেকটা ঘর সমান সমান দূরত্বে লিখবে। শসা কতগুলো, 3টা। আঙ্গুর কতগুলো, 5টা। এই হয়ে গেল। চাইলে এই রকম করে তুমি সুন্দর করে ঘর করে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে, আর কিছু না। এইগুলো জাস্ট একটা দেখতে সুন্দর রাখা। আগেরটাতে একরকম করেছিলাম, এটাতে একরকম করলাম, হলো। তাহলে এই আমাদের কমপ্লিট হলো। উপরে আমরা লিখলাম বন্ধুর সংখ্যা, ডান দিকে আমরা লিখলাম ফলের নাম, আপেল পেয়ারা কলা শসা আঙ্গুর, যেখানে যতগুলো করে বুঝিয়েছিল এরকম লিখেছি। এই অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আচ্ছা এখানে এইরকম করে লিখে দেবে, উলম্ব রেখায়, উলম্ব রেখায় 1 একক সমান, 1 একক সমান কত গো, প্রত্যেকটা 1 ঘর করে ডিস্টেন্স রেখেছি, তাহলে 1 একক সমান একজন বন্ধু। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই বাঁকগুলো, যে শুরু করছি কোথা থেকে এবং প্রত্যেকের পার্থক্য সমান।
শুরু থেকে প্রত্যেকটার পার্থক্য যদি সমান হয় তাহলে এরকম সোজা টেনে দেবে, কিন্তু শুরু থেকে প্রত্যেকের পার্থক্য যদি সমান না হয়, যেখানে গিয়ে পার্থক্যটা আলাদা হয় সেখান পর্যন্ত এরকম বাঁক দিয়ে দেবে, তারপর থেকে পার্থক্য সমান তাহলে সেগুলো সমান সমান করে অঙ্কন করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের তাহলে দ্বিতীয় স্কুলের সম্পূর্ণ সমাধান। আর তো নেই, হ্যাঁ দ্বিতীয় স্কুলের সম্পূর্ণ সমাধান। সুন্দর করে প্র্যাকটিস করো, পরবর্তীতে 3-4 সমস্ত স্কুলগুলো আসবে, কিন্তু ওই একটা কথা, যেই অঙ্কগুলো রিপিট আসবে ওগুলো কিন্তু আমি সেই স্কুলগুলোতে বোঝাবো না, সেই অঙ্কটাতে আমি বলে দেবো কিন্তু যে ওই অঙ্কটা তুমি কোথায় পাবে। যদি 1-এর স্কুলে থাকে আমি বলে দেবো যে এই অঙ্কটা 1-এর স্কুলে 3-এর দাগে রয়েছে, তোমাকে সুন্দর করে আবার দেখে নিতে হবে। হয়েছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী স্কুলে। জয় হিন্দ।